হুম হুম শোনা যায় স্যার? হ্যাঁ, কালারটা শুরু করো কাছে। দোয়া করবেন স্যার। সবাই কেমন আছেন? আজকে আমাদের শিডিউলটা ছিল বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ক্লাস, ওবায়দ স্যার নিবেন, কিন্তু স্যারে এত কষ্ট করছেন, এই দিন রাত খেটে চলছেন এই মার্চ ফরওয়ার্ডকে মাস করানোর জন্য, যার কারণে স্যারের আজকেও 3টা মিটিং আছে, এই কারণে আমাকে বাজেট নিয়ে আসতে হলো। তো আমি আশিস কুমার বাগচি, যারা নতুন জয়েন করেছেন তাদের জন্য আমার পরিচয়টা তুলে দেই। 29তম বিসিএস সাধারণ শিক্ষা মার্চ ফরওয়ার্ডের প্যানেল শিক্ষক। আজকে লাইভে যারা অংশগ্রহণ করেছেন, আমাদের রেজিস্ট্রেডকৃত স্টুডেন্ট এবং বাইরের স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি এই বাজেটের ক্লাসে। আর সবসময় ক্লাসের প্রথমেই শ্রদ্ধা নিবেদন জানাবো আমাদের মার্চ ফরওয়ার্ডের সুযোগ্য সম্মানিত প্রতিষ্ঠাতা বাদল শহীদ স্যারকে, এবং এই প্রতিষ্ঠানের সিইও যে আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সেই এম ওবায়দুল্লাহ স্যারের জন্য সবাই দোয়া করবেন, তার শরীরটা যেন সুস্থ থাকে। তো আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা ক্লাসে চলে যাব। অনেক সময় পর্যন্ত চলবে ক্লাস, 1.5 ঘন্টা প্রায় বাজেটের এ টু জেড আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো গতকাল ছিল লালডা, আজকে কিন্তু কালাডা। তো যেহেতু কালো টাকা সাদা করা লাগবে এই বাজেটের মাধ্যমে, সেহেতু আপনাদের কালাটা গায়ে দিয়ে আসলাম। সুতরাং আমরা শুরু করবো এভাবে যে বাজেট তো ভাই সম্পূর্ণ টাকার দড়ি দরবার, খালি টাকা, কোটি টাকা, লক্ষ টাকা, এত টাকা। তো নকুলের একটা গান আছে এই টাকা নিয়ে, যে গানটা এরকম যে এখানে আসো যত ভক্ত আসো যত, এখানে ভক্ত আসো যত, শোনো আমার কথা পাকা, আমার কথায় তালি, আমার গানে তালি না দিয়ে দিও শুধু টাকা। টাকা আমার মাতা পিতার, টাকা আমার ভাই, এই টাকার সংখ্যা দিয়েই আজকে বাজেটের ক্লাস নিতে চাই। তো এই বাজেট নিয়ে কিন্তু সারা পৃথিবীতে তুলকালাম, এই টিকটক ভিডিও আমিও দেখি। এখানে পয়সা আর কি মাটির নিচে লাগাইছে, মাটি থেকে একটা গাছ হয়েছে, গাছ এবার টাকা ধরে। তো এরকম যদি গাছের টাকা থাকতো তাহলে কিন্তু আমাদের এই বিসিএস পর্যন্ত দেয়া লাগতো না। তো এই যে টাকা, এগুলো নিয়ে কিন্তু বিপদও আসছে। আপনি যে আয় করলেন সেই আয়টা যদি সুন্দরভাবে ব্যয় না করেন, তাহলে কিন্তু আপনার মানে রাজার গোলাও কিন্তু একদম শেষ হয়ে যাবে। সুতরাং আয় বুঝে ব্যয় করো, এই প্রবাদটা সবসময় মাথায় রাখবেন। এটা রাষ্ট্র, পরিবার, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো আমরা আজকে এই বাজেটের যে বিষয়গুলো একটু আলোচনা করব, সেই জিনিসগুলো আপনাদের সামনে একটু তুলে ধরি। প্রথমে আছে, আমি এরকম করে লিখি যে বাজেট, হ্যাঁ, প্রথমে সংজ্ঞা, এরপর প্রকার। আমাকে কয়েকজন মেসেঞ্জারে নক করেছেন যে স্যার সম্পূরক বাজেট কাকে বলে, সংশোধিত বাজেট। আজকে ভাই বাজেটের সবকিছুই হবে। এরপর পদ্ধতি মানে বাজেট প্রণয়ন পদ্ধতি। এর পরবর্তীতে হচ্ছিল গিয়া উৎপত্তি, মানে কোত্থেকে বাজেট আসলো। দেন ভারতীয় উপমহাদেশে বাজেট, প্রথম বাজেট। এরপর পাকিস্তান আমলের বাজেট, পাকিস্তানের বাজেট, দেন বাংলাদেশের বাজেট, লাস্ট হচ্ছে 2020-21। এই বিষয়গুলো আলোচনা করব। সুতরাং বুঝতেই পারছেন যে আমাদের কতগুলো আলোচনার বিষয় আজকে থাকবে। তো প্রথমে বাজেট নিয়ে একটা কথা বলি। বাজেট শব্দটা বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের জাতীয় সংসদে উত্থাপিত পাশ হয় বাজেট নামে কোনো শব্দ নাই। সে আবার কিরকম, যেমন আমাদের বাজেটের সাংবিধানিক নাম হচ্ছে বার্ষিক আর্থিক বিবৃতি, এটা 87 নং অনুচ্ছেদে আছে, বার্ষিক আর্থিক বিবৃতি। আর এই বাজেটটা বার্ষিক আর্থিক বিবৃতি হিসেবেই সংসদে উত্থাপিত হয় এবং 81 অর্থ বিল আকারে এটা পাস হয়। সুতরাং আপনারা বুঝতে পারছেন এখানে কোনো বাজেটেরই নেই। তারপরেও বিভিন্ন ইস্যু আমরা বাজেট শব্দটা পাই, ওয়েবসাইটে দেখি, সরকারি ভাবেও বাজেট, বাংলা একাডেমি বাজেট। তো এই বাজেটটার সংজ্ঞা প্রথমে এরকম করে বলবো, আমরা সহজ কথায় বলি। আমরা যারা ব্যক্তিগতভাবে চাকরি করি বা ব্যক্তিগত যারা সংসার আছে, 3 জন সদস্যেরও, তারা একটা মাসে আমি কয় হাজার টাকা আয় করলাম, এর পরবর্তীতে আমি ওই মাসে কি কি ব্যয় করব, প্রথম যে 1 মাসের আমি বাজার করে নিয়ে আসতে পারি, ওই আয় বুঝে আমি ব্যয় করলাম। এর পরবর্তীতে ঈদ, পূজা, বিভিন্ন অনুষ্ঠানে আমি কত টাকা ব্যয় করব, সেরকম একটা, এটাকে বলা হয় ব্যক্তিগত বাজেট।
এটা কিন্তু একটা শহরের বাজেট আছে, একটা প্রতিষ্ঠানের বাজেট আছে এবং একটা রাষ্ট্রের বাজেট আছে। সুতরাং আমরা যদি একটা রাষ্ট্রের বা সরকারের বাজেট বলি, সেখানে কি থাকবে? একটি নির্দিষ্ট অর্থ বছর, একটা নির্দিষ্ট অর্থ বছর থাকবে। এই নির্দিষ্ট অর্থ বছরে সরকারের সামগ্রিক আয়ের হিসাব করে সার্বিক পরিকল্পনা, সামগ্রিক আয়ের হিসাব, সার্বিক পরিকল্পনা, নির্দিষ্ট অর্থ বছর। সুতরাং আমরা বলতে পারি একটি দেশের বা সরকারের নির্দিষ্ট অর্থ বছরে সামগ্রিক আয় ব্যয়ের হিসাব করে সার্বিক পরিকল্পনা গ্রহণকে বাজেট বলে। তাহলে বিষয়টা ক্লিয়ার? যারা লিখবেন তাদেরকে আরেকবার একটু বলি, একটি নির্দিষ্ট অর্থ বছরে সরকারের আয় ব্যয়ের হিসাব সামগ্রিক হিসাব করে সার্বিক পরিকল্পনা গ্রহণকে বাজেট বলে। তাহলে একটি নির্দিষ্ট অর্থ বছরে সরকারের সামগ্রিক আয় ব্যয়ের হিসাব করে সার্বিক পরিকল্পনাকে বাজেট বলে। আরেকবার টানিয়ে দরকারলি শুনবেন। এলো গেল বাজেটের সংজ্ঞা। এর পরবর্তীতে এটা একটি সরকারের বার্ষিক দলিল বলা যায়, বার্ষিক দলিল, যেখানে আয় ব্যয়ের পরিকল্পনা প্রকাশ করা হয়, এর পরবর্তীতে এটাকে বলা হয় আর্থিক ব্যবস্থাপনা ও পরিকল্পনার দর্পণ। এই বাজেটকে বলা হয়, আরেকবার বলি, এই বাজেটকে বলা হয় আর্থিক ব্যবস্থাপনা এবং পরিকল্পনার দর্পণ একটি রাষ্ট্রের। আবার এটাকে বলা হয় একটি রাষ্ট্রের বার্ষিক দলিল, আয় ব্যয়ের পরিকল্পনা যেখানে প্রকাশ করা হয়। এর পরবর্তীতে বাংলাদেশ সংবিধানের 87 নং অনুচ্ছেদে আছে, ওখানে আছে এরকম করে, এটা একটু আস্তে আস্তে বলি। বার্ষিক আর্থিক বিবৃতি নামে আছে যে প্রত্যেক অর্থ বছর সম্পর্কে উক্ত বছরের জন্য সরকারের অনুমিত আয় ও ব্যয় সম্বলিত বিবৃতিকে বার্ষিক আর্থিক বিবৃতি বলে। প্রত্যেক অর্থ বছরে উক্ত বছরের জন্য, বা এই সংবিধানের ভাষায় এরকম, উক্ত বছরের জন্য, প্রত্যেক অর্থ বছরে উক্ত বছরের জন্য সরকারের অনুমিত আয় ও ব্যয় সম্বলিত বিবৃতি, এটাকে বাজেট বলা হয়। তাহলে আপনি একদম টিকায়, আপনার বাংলাদেশ অ্যাফেয়ার্স এর রিটেনের টিকায় যদি আপনার পরীক্ষা আসে যে বার্ষিক আর্থিক বিবৃতি সংবিধানের আলোকে লিখুন, তখন আপনি প্রথমেই লিখবেন প্রত্যেক অনুচ্ছেদ 87 লিখে প্রত্যেক অর্থ বছরে উক্ত বছরের জন্য সরকারের অনুমিত আয় ব্যয় সম্বলিত বিবৃতিকে বাজেট বলে। দেন 4-5টা সংজ্ঞা মেরে দিলেন যে একটি নির্দিষ্ট অর্থ বছরে সরকারের সামগ্রিক আয় ব্যয়ের হিসাব করে সার্বিক পরিকল্পনা গ্রহণকে বাজেট বলে। বাজেট হচ্ছে একটি সরকারের বার্ষিক দলিল যেখানে আয় ব্যয়ের পরিকল্পনা প্রকাশিত হয়। এর পরবর্তীতে প্রামাণ্য সংজ্ঞা লিখবেন টেইলর। উনি বলেছেন যে বাজেট হলো একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আর্থিক পরিকল্পনা। বলছেন টেইলর কি বলছেন যে একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আর্থিক পরিকল্পনা হচ্ছিল গিয়া বাজেট বলা হয়। এর পরবর্তীতে আরেকজন জন এফ ডিউ উনি বলেছেন এই জায়গায় গুরুত্বপূর্ণ শব্দটা বাদ, এখানে উনি লিখেছেন যে গৃহীত আর্থিক পরিকল্পনা। এই যে একটু ক্লিয়ার হন। টেইলর বলেছেন একটি রাষ্ট্রের বাজেট হলো একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আর্থিক পরিকল্পনা। আর জন এফ ডিউ বলেছেন বাজেট হলো একটি নির্দিষ্ট মেয়াদে একটি রাষ্ট্রের গৃহীত আর্থিক পরিকল্পনা। দুটি প্রামাণ্য সংজ্ঞা কিন্তু আমরা পেয়ে গেলাম, জন এফ ডিউ আর হচ্ছে টেইলর। তাহলে আমরা বাজেটের সংজ্ঞা পেয়ে গেলাম। একদম নির্দিষ্ট করে যদি বলি, সরকারের নির্দিষ্ট অর্থ বছরে সামগ্রিক আয় ব্যয়ের হিসাব করে সার্বিক পরিকল্পনা গ্রহণকে বাজেট বলে। অর্থাৎ ভাই আমরা ব্যক্তিগতভাবে প্রথমে আয় করি, দেন হচ্ছে ব্যয় করি। ক্লিয়ার? আমি মাসে 50,000 বা 55,000 টাকা বেতন পাই, এরপর আমি ব্যয় করব। জিনিসটা বুঝেন, সরকার প্রথমে ব্যয় করবে,
এর পরবর্তীতে সে সারা বছর ব্যাপী আয় করবে। তাহলে এই যে ব্যয়ের যে একটা কোন কোন খাতে কত বরাদ্দ মানে ব্যয় করা হবে, এই একটা বিবরণী তুলে ধরা হয়। আবার কোন কোন খাত থেকে আয় হবে তারও একটা ছকে বিবরণী তুলে ধরা হয় যে এই ক্ষেত্রে থেকে আমাদের আয় হবে। সুতরাং আগে সরকারের হচ্ছে ব্যয়, দেন হচ্ছে আয়। এই যে এই করোনার সময় দেখেন যে এই আমাদের এই যে কিছুদিন আগে যে আমাদের পাঁচের আগে প্রবৃদ্ধি, অনেকে এই বাজেট নিয়ে ভাই বিভিন্ন ধরনের কথা বলে। যেমন আমরা এই বাজেট যখন এই 1 জুলাই থেকে কার্যকর হবে, জুন মাসেই যে বাজেট নিয়ে বাংলাদেশ ও সারা পৃথিবী, প্রিন্ট মিডিয়া, সাধারণ লোকজন, এখন ইলেকট্রনিক্স মিডিয়ার কারণে সবাই কিন্তু এই বাজেট নিয়ে মানে খোঁজ খবর রাখে, সেখানে সুন্দর করে যে ভাবে যে বাজেট কত কি দেবে। আর সাধারণ মানুষের একটাই ভাবনা যে বাজেট দিলে কোন জিনিসের দাম বাড়বে, কোন জিনিসের দাম কমবে, এইটাই কিন্তু সাধারণ মানুষের ভাবনা। আর বাজেট যেই প্রস্তাব উপস্থাপন করা হবে, জাস্ট 3টে গ্রুপ আছে, এক হচ্ছে সরকারি দল, বিরোধী দল, দেন হচ্ছে গিয়া স্বঘোষিত সুশীল সমাজ, আমি সুশীল কাকা বলি। যাই হোক, এই 3টে গ্রুপের এক একটা উক্তি বাজেট দেওয়ার পরে সরকারি দল বলবে যে এটা গণমুখী বাজেট, বাস্তবায়ন যোগ্য বাজেট, এটা মেগা বাজেট, এটা জনকল্যাণকামী বাজেট, এটা হচ্ছে গিয়া দারিদ্র বিমোচনের বাজেট, এই টাইপের। এরপর বিরোধী দল বলবে এটা গণবিরোধী বাজেট, এটা লুটপাটেদের বাজেট, এটা সামষ্টিক অর্থনীতি অপশাসনের বাজেট, এরকম ধরনের নেগেটিভ কথা বলবে, এটা অবাস্তবযোগ্য। আর সুশীল সমাজ ওনরা একটু ক্রিটিক্যাল, মানে থার্ড অ্যাঙ্গেলে কথা বলবে, এটা উচ্চবিলাসী বাজেট, এটা সামষ্টিক অর্থনীতি ধসনা মানে করতে পারবে না, এরা প্রবৃদ্ধি অর্জনে বাধা। এর পরবর্তীতে এটা উচ্চবিলাসী, এটা বাস্তবায়নযোগ্য না, এই টাইপের একই বিভিন্ন কথা। সেই বাজেট নিয়ে ভাই অনেকে এরকম ধরনের মন্তব্য করেছেন, সেটা আমরা না যাব, যে এটা সরকারি ব্যাপারে। আমরা এবার প্রকার জানবো। প্রকার, আয় ব্যয়ের প্রকৃতি, আর হচ্ছে আয় ব্যয়ের ভারসাম্য। দুটি শব্দ জিনিস মনে রাখবেন, আয় ব্যয়ের প্রকৃতি আর ভারসাম্য। প্রকৃতির ভারসাম্য, এই দুটি শব্দ মনে থাকলে হবে। প্রকৃতির ভারসাম্য ভাই বর্তমানে নষ্ট হচ্ছে, ব্যাপারটা ক্লিয়ার? তো আয় ব্যয়ের প্রকৃতির উপর ভিত্তি করে বাজেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে রাজস্ব বাজেট, রেভিনিউ বাজেট, দুই হচ্ছে মূলধনী বা উন্নয়ন বাজেট। উন্নয়ন বাজেট ভাই, এই অর্থনীতির ভাষা যদি আমি বিস্তারিত ভাবে বলি, পেঁচাইয়া বলি, আপনার কাছে জিনিসটা কঠিন মনে হবে। শিক্ষকের কাজ হচ্ছে পড়ালেখাটারে ইজি করে সে যত প্রকারের অ্যাপ্লাই। আরেকটা কথা বলি ভাই, অন্তত আজকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একজন সরকারি চাকরিজীবী হিসেবে এই কথাগুলো বলা ঠিক হবে না, কিন্তু আমার এই সম্পূর্ণ পড়ালেখার টেকনিকটা কাল্পনিক, অর্থাৎ আপনাদের বোঝানোর জন্য বিভিন্ন ধরনের আমরা কাল্পনিক কথাবার্তা বলবো, সেটা আর কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আন্তরিকভাবে আগে থেকে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। সে রাজস্ব বাজেট, এই সহজ এক কথায় বুঝবেন, এক কথা বুঝলেই বোঝা যাবে যে যে বাজেটে, সরকারের যে বাজেটে বা একটি নির্দিষ্ট অর্থ বছরে সরকারের বাজেটে যে রাজস্ব আয় ও ব্যয় দেখানো বা প্রতিফলিত হয়, রাজস্ব আয় ব্যয় প্রতিফলিত হয়, তাকে বলা হয় এই রাজস্ব বাজেট। আর মূলধনী বাজেট, যে বাজেটে উন্নয়নের উন্নয়নের যে হিসাব, অর্থাৎ উন্নয়নের যে আয় ব্যয় দেখানো হয়, সেটাকেই বলা হয় যে মূলধনী বা উন্নয়ন বাজেট, অর্থাৎ উন্নয়নটাকে দেখাবে। এখানে উন্নয়ন বাজেটে একটা এডিপি বরাদ্দ দেওয়া হয়, অর্থাৎ আমরা বলতে পারি যে বাজেটে উন্নয়নের ব্যয় সংক্রান্ত বিষয় প্রতিফলিত হয় তাকে মূলধনী বা উন্নয়ন বাজেট বলে। তাহলে রাজস্ব বাজেট, যে বাজেটে সরকারের আয় ব্যয়, রাজস্ব আয় ব্যয় দেখানো হয়, আর উন্নয়নমূলক খাতে যে ব্যয় হবে এটা দেখানো হয়। এবার গেল আয় ব্যয়ের প্রকৃতি। এবার আসছি আয় ব্যয়ের ভারসাম্য। ভারসাম্যের উপর ভিত্তি করে ভাই তিন ভাগে ভাগ করা যায়। এক, উদ্বৃত্ত বাজেট, দুই হচ্ছে ঘাটতি বাজেট, তিন হচ্ছে সুষম বাজেট। তাহলে আগের ডেকেছে প্রকৃতির উপর, এখন গেল ভারসাম্যের উপর ভিত্তি করে। তাহলে এই চিত্রটাকে এরকম করে আঁকা যায় যে অসম বাজেট,
অসম বাজেট, বাজেটের প্রকার সুষম বাজেট। এগুলো অনেকে একটু জানেন, কিন্তু লাস্টের দিক আর কি খুব মজা পাবেন। আজকের ক্লাসটা অনেক বড়, বিভিন্ন তথ্য দিয়ে আজকে সাজানো হয়েছে। এই অসম মানে আয় ব্যয় সমান হবে না, এইটা আবার দুই প্রকার। এক হচ্ছে উদ্বৃত্ত বাজেট, দুই হচ্ছে ঘাটতি বাজেট। আবার ওই যে সে ভারসাম্যের উপর ভিত্তি করে 1 2 3 জিনিসটা যেভাবেই ধরে, আবার 1 2 1 2 3 যেভাবে, এটা হলো চিত্রের মাধ্যমে। এখন উদ্বৃত্ত বাজেট কি? একটি নির্দিষ্ট অর্থ বছরে সরকারের রাজস্ব আয় যদি ব্যয় অপেক্ষা বেশি হয়, রাজস্ব আয়, রাজস্ব ব্যয়, জিনিসটা বোঝেন। এই ব্যয় থেকে আয় যদি বেশি হয় তাহলে কি উদ্বৃত্ত না? আমাদের রাজস্ব আয় মনে করেন যে অনেক বেশি হলো, এরপরে তো 4টে পদ্মা সেতু বানাবো, দরকার হলে পদ্মা সেতুর উপর দিয়ে আরেকটা পদ্মা সেতু বানাবো, ঠিক আছে? টাকা বেশি থাকলে পারে, এটা আমাদের গর্বের বিষয়। পদ্মা সেতু বাংলাদেশকে সারা পৃথিবী, আইফেল টাওয়ার দিয়ে ফ্রান্স চেনে, স্ট্যাচু অফ লিবার্টি দিয়ে আমেরিকা চেনে, আর পদ্মা সেতু দিয়ে বাংলাদেশ চেনবে। এটা বাংলাদেশের একটা চ্যালেঞ্জ। সারা পৃথিবী বলেছিল পদ্মা সেতু সম্ভব না, একজন প্রধানমন্ত্রী এবং 16 কোটি মানুষ বলেছিল পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে সম্ভব। এর মাধ্যমে 21টি জেলার যে একটি সংযোগ ঘটবে। আমি এটা পদ্মা সেতুটা আনলাম যে যদি রাজস্ব উদ্বৃত্ত হয় আমাদের, আসলে এই দেখেন এই করোনা পরিস্থিতিতে সারা পৃথিবী, আমেরিকার মতন দেশ যেখানে ক্লান্ত হয়ে গেছে, সেখানে এখনো এই বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী বলা হয় যে যতদিন আপনার হাতে থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। সত্যিকার এই করোনাকে মোকাবেলা করে এখন বাংলাদেশে করোনা হয়ে গেছিল মানে পান্তাবাতের মতন অবস্থা। এই করোনা কেউ এখন ই করে না, আর বাঙালিকে করোনা কোনোদিন অ্যাটাক করতে পারবে না, কারণ এখানে বঙ্গবন্ধুর দোয়া আছে। আমরা এই বাংলাদেশটাকে ভালোবাসি, যে কোনো দুর্যোগ মোকাবেলায় বাঙালিরা সর্বোচ্চ সহনশীল এবং অ্যাডাপ্টেশন ক্ষমতা বেশি। সেই জন্য করোনাকে গুড বাই জানাই দিয়েছি। শিক্ষা প্রতিষ্ঠান করবে, আপনাদের সাথে ম্যানুয়ালি ক্লাস নেব। ঘাটতি বাজেট ঠিক এর উল্টোটা, রাজস্ব ব্যয়, সরি রাজস্ব আয় অপেক্ষা রাজস্ব ব্যয় বেশি হবে। তাহলে আয় যদি হয় 100 টাকা আর ব্যয় যদি হয় 200 টাকা, তাহলে কি এটা একটা ঘাটতি হবে না? বাংলাদেশে ঘাটতি বাজেট। এর পরবর্তীতে সুষম, আয় ব্যয় সমান হবে, আয় ব্যয় সমান হবে, রাজস্ব আয় এবং রাজস্ব ব্যয় সমান, একে বলা হয় সুষম বাজেট। একদম সহজ ভাষায় ভাই ক্লিয়ার করে জানলেন। তাহলে আমরা ভারসাম্যের উপর ভিত্তি করে বাজেটকে কয় ভাগে ভাগ করেছি? 2 ভাগে। প্রকৃতির উপর রাজস্ব আয়, সরি রাজস্ব বাজেট আর মূলধনী বাজেট বা উন্নয়ন বাজেট। বাংলাদেশের বাজেটকে 2 ভাগে ভাগ করা হয়েছে, ওই 2 ভাগের নামই হচ্ছে রাজস্ব বাজেট আর মূলধনী বাজেট। আয় ব্যয়ের হিসাব, রাজস্ব আয় ব্যয়ের হিসাব দেখানো হয়, মূলধনী বা উন্নয়নের আয় ব্যয়ের হিসাব দেখানো হয়। ব্যাপারটা ক্লিয়ার? বাংলাদেশের বাজেটকে 2 ভাগে ভাগ করা হয়েছে। আর কয়েকটি বাজেট আছে, সে হচ্ছে সম্পূরক বাজেট। এটা কোন ভাবে ভাগ নাই, এমনি অতিরিক্ত আর কি বাজেটের প্রকারভেদ, বুঝতে পারছেন? আর হচ্ছে সংশোধিত বাজেট। ক্লাসটা অনেক রুক্ষ ক্লাস, বাজেটের ক্লাস তো, তারপরেও একটু কষ্ট করে করবেন, এর পরবর্তীতে আস্তে আস্তে মজা দিব। আর হচ্ছে প্রাক্কলিত বাজেট। সম্পূরক বাজেট হচ্ছে কি ভাই, মনে করেন যে আমি এবার এই বছর 5,68,000 কোটি টাকা বাজেটই করছে। এখন দেখা যাচ্ছে করোনা জন্য একটু বেশি লাগতেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে। সুতরাং আমরা বলতে পারি মূল বাজেটের অতিরিক্ত বাজেট, মূল বাজেটের অতিরিক্ত বাজেট বরাদ্দ দিয়ে যে বাজেট প্রণয়ন করা হয় তাকে সম্পূরক বাজেট বলে। এটা সংসদে অনুমোদন করে নিতে হয়। তাহলে ক্লিয়ার? সম্পূরক বাজেট হচ্ছে মূল বাজেটের অতিরিক্ত বাজেট, বিভিন্ন মন্ত্রণালয় বরাদ্দ দেয়, সেই বরাদ্দ দেখা যাচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় দিচ্ছে 100 কোটি টাকা, সেখানে লাগছে 200 কোটি টাকা বা 150 কোটি টাকা, 50 কোটি টাকা বেশি লাগছে। এটা পরবর্তীতে মানে এটা অতিরিক্ত সম্পূরক, মানে এটার সাথে একটা অ্যাডজাস্ট করা। আর সংশোধিত বাজেট হচ্ছে কি, সরি অ্যাডজাস্ট হলো সংশোধিত বাজেটে,
ওটা হলো অতিরিক্ত বরাদ্দ। আর সংশোধিত বাজেট হচ্ছে গিয়া যে অনেক সময় দেখা যাচ্ছে যে আয় ব্যয় কাটছাট করা লাগে, কোনোটায় কম হয় কোনোটায় বেশি হয়। এই আয় ব্যয়ের সমন্বয় সাধন করে যে বাজেট এই সংসদ অনুমোদন করিয়ে নেওয়া হয় তার নাম হচ্ছে সংশোধিত বাজেট। তাহলে আয় ব্যয়ের সমন্বয়, দুটি শব্দ মনে রাখলে পারেই এই পড়ালেখা মুখস্থ হয়। এক হচ্ছে আয় ব্যয়ের সমন্বয়, আর হচ্ছে গিয়া অতিরিক্ত বরাদ্দ। অতিরিক্ত বরাদ্দ। আর প্রাকৃত বাজেট, প্রাকৃত বাজেট হচ্ছে মূল বাজেটের থেকে ধারণা নিয়ে পরবর্তী বছরের জন্য যে বাজেট প্রাক্কলন করা হয় তাকে প্রাকৃত বাজেট বলে। মানে আমার একটা ধারণা লয় যে এই বছর 5,68,000 কোটি টাকা, এখন এই বাজেটটা কোন কোন খাতে কত বরাদ্দ একটু যদি বাড়াইয়া ধরিয়া যে মূল বাজেট থেকে ধারণা নিয়ে বা মূল বাজেটের থেকে নিয়ে বিভিন্ন খাত তৈরি একটু চেঞ্জ করে নির্দিষ্ট করে যে ভবিষ্যতে বাজেট দেওয়ার জন্য যে বাজেট প্রাক্কলন করা হয় তার নাম হচ্ছে প্রাকৃত বাজেট। তাহলে বাজেটের প্রকারভেদ ক্লিয়ার। আমরা এই জায়গার টাইমটা বেশি যাবে 2020-21, কারণ গত বিসিএস 2-3টা প্রশ্ন আসছে এই অর্থ বছরে, এইটা সমস্ত সংখ্যা মুখস্থ করাই দেবো। বাজেট কত প্রকার, কি কি মনে থাকে না কিভাবে, আমি তো তাই দেখবো। অনেকে বলে যেটা মনে থাকে না আমি সেটা মনে থাকাবো। এক হচ্ছে গিয়া ভাই এই বাজেট পিলি লিখিততে যত তথ্যমূলক প্রশ্ন মানে তথ্য দিতে পারবেন সুবিধা, এবং ভাইবার যারা স্টুডেন্ট আছে আপনারা যদি সংবিধানের ভেতর ঢোকে বাজেটের ভেতর ঢোকে তাহলে এই জায়গা দিয়ে আপনি ক্যাডার হয়ে চলে আসতে পারবেন। সুতরাং আপনারা এই বাজেটটা খুব সুন্দর দেখবেন। পদ্ধতি ভাই এক এক দেশে এক এক রকম বাজেটই হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ওই কংগ্রেসের কাছে প্রস্তাব করে, পরে কংগ্রেসের 2 কক্ষে পাশ হয়ে পরে আবার প্রেসিডেন্ট পাশ করে। আর বাংলাদেশে অবস্থা হলো এরকম, একদম সহজ কথায় শোনেন, তার আগে এই বিষয়টা একটু বলি। অর্থ মন্ত্রণালয় এটা 1971 সালে প্রতিষ্ঠা হয়েছে, হেডকোয়ার্টার বাংলাদেশ সচিবালয় ঢাকা। এর মাননীয় মন্ত্রী হচ্ছে আহম মোস্তফা কামাল, লোটাস কামাল। হ্যাঁ, এই অর্থ মন্ত্রণালয় হচ্ছে 4টা বিভাগ, এ বি সি ডি। এক হচ্ছে অর্থ বিভাগ, এটা একটু জানার দরকার আর কি। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, এরপরে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, দেন হচ্ছিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তাহলে আমাদের 3টা সরি এটা একটু সহজে একটু নামটা মুখস্থ করাই যে সরি এটা আন্তর্জাতিক না অর্থনৈতিক, সেটাই তো ভাবতেছি, সবই অর্থনৈতিক। হ্যাঁ, আন্তর্জাতিক অর্থনৈতিক। এবার একটু শোনেন, অর্থ মন্ত্রণালয়ের 4টে ভাগ আছে, অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, দেন হচ্ছে গিয়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এখন এটা হচ্ছে আব্দুর রউফ, আব্দুর ফাতেমা, আর হচ্ছে আবু আর হচ্ছে আসাদুল, ফাতিমা, আসাদুল। অর্থ বিভাগের মাননীয় সচিব হচ্ছে আব্দুর রউফ স্যার, উনি সচিব পদমর্যাদার। আর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের হচ্ছে ফাতেমা ইসলাম, উনি সচিব পদমর্যাদার। আর অভ্যন্তরীণ সম্পর্ক বিভাগের সচিব হচ্ছেন গিয়া আবু হেনা মুহাম্মদ রহমাতুল মুনিম স্যার, ইনি সিনিয়র সচিব। আবু হেনা, লোটাস কামালের আগেও আবু হেনা, আহমদ মোস্তফা কামাল, আবু হেনা টুক আছে। আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। এখন দেখেন এই অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যিনি সচিব তিনি পদাধিকারী এনবিআর এর চেয়ারম্যান। তাহলে ইনি হচ্ছে এনবিআর এর চেয়ারম্যান। এবং এইটুক মনে রাখেন যে এই অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা হচ্ছে গিয়া
এই অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যিনি সচিব, উনি বর্তমানে সিনিয়র সচিব, এই কারণে তিনি সিনিয়র সচিব। আর আসাদুল ইসলাম হোসেন এই বিভাগের তিনিও সিনিয়র সচিব পদমর্যাদায়। তাহলে অর্থ মন্ত্রণালয়ের 4টি বিভাগ: অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, এরপরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রধান হচ্ছেন বর্তমান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম, তিনি এনবিআর এর চেয়ারম্যান। এনবিআর ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ 1972 সালে প্রতিষ্ঠা, হেডকোয়ার্টার ঢাকা, বাংলাদেশ ঢাকা হেডকোয়ার্টার। এর পরবর্তীতে এনবিআর চেয়ারম্যান ওই রহমতুল মুনিম স্যার, সিনিয়র সচিব। এই শুল্ক, কর আরোপ, প্রণয়ন, চোরাচালান রোধ এই এনবিআর এর উদ্দেশ্য। ব্যাপারটা বুঝতে পারছেন? এই উদ্দেশ্যেই প্রতিষ্ঠা হয়েছে। এখন আপনাদের সাথে কয়েকটা জিনিস পরিচিত করলাম। এক হচ্ছে গিয়ে অর্থ মন্ত্রণালয়, দেন হচ্ছে অর্থ বিভাগ। এখন বাংলাদেশে হচ্ছে গিয়া জুলাই 1 জুলাই টু 30 জুন এলো অর্থ বছর, ঠিক আছে? এটা বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই অর্থ বছরে আর কি বাজেট ঘোষণা করে। সুতরাং আপনি সহজে দেখেন, আমরা বলছি যে বাংলাদেশে বাজেট প্রণয়ন পদ্ধতি প্রথমে কি করে, যে এই যখন জুন, এটা দ্বিতীয় অর্ধ হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর হচ্ছে 6 মাস। ডিসেম্বরের পরে গিয়ে দ্বিতীয় অর্ধে, এই দ্বিতীয় অর্ধ যখন চলে আসে তখন এই অর্থ মন্ত্রণালয়, এই অর্থ বিভাগে বিশেষ করে ফেব্রুয়ারিতে এই অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগকে দায়িত্ব দেয় যে পরবর্তী বাজেটের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এর পরবর্তীতে অর্থ বিভাগ কি করে, অর্থ বিভাগ বিভিন্ন মন্ত্রণালয়কে সাথে বৈঠক করে, ওদেরকে বলে আপনাদের বিভিন্ন খাতে যে বরাদ্দ সেটা আপনারা দেন। বিভিন্ন মন্ত্রণালয় তাদের সংস্থা, বিভাগ, উইং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে। এটা হচ্ছে মন্ত্রণালয়। যেমন আমাদের এই যে শিক্ষা, আমরা যারা শিক্ষা ক্যাডারে আছি, এদের ওই এক সময় আসে যে বাজেটে কার কি স্যালারি স্টেটমেন্ট, সেরকম করে একটা দেন, আপনার বেসিক অনুযায়ী কি কি ভাতা টাতা পান, এরকম করে একটা তথ্য। তো ওনারা এই বিভিন্ন বিভাগ মন্ত্রণালয়ের কাছে পাঠায়, এই মন্ত্রণালয় আবার অর্থ বিভাগে পাঠায়, এরকম করে পাঠায়। আবার অর্থ বিভাগ তাদের এই বিভিন্ন বিষয় নির্ধারণ করে আবার মন্ত্রণালয়ের সাথে বৈঠকে বসে। এর বাইরে এনবিআর কি করে, এনবিআর বিভিন্ন সংগঠনের সাথে ডেকে বৈঠক করে। এরা মূলত যে রাজস্ব আয় কত হবে এই বিষয়টা তাদের মেইনত কাজ, যে রাজস্ব আয় কত হবে সেটা অর্থ মন্ত্রণালয় সরকারকে জানানো, আর অর্থ বিভাগ কোন জায়গায় কত ব্যয় হবে এই বিষয়টা জানানো। আর আরেকটা আছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। এরা কি করে, এরা বিদেশ থেকে কত বৈদেশিক অনুদান আসে এই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করে, সবকিছু অ্যাডজাস্টমেন্ট করে একটা বাজেট তৈরি করা হয়। তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হলেন। অর্থ বিভাগের কাজটা প্রধানত মেইন, তারা বিভিন্ন জায়গাতেই নেয়। রাজস্ব বিভাগ, এটারও তারা ব্যয় নির্ধারণ করে, এরা বৈদেশিক অনুদান কত কি আসে। এর পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক, তারও একটা ভূমিকা আছে। বাংলাদেশ ব্যাংক কি করে, তারা এই মুদ্রা সরবরাহ এবং মুদ্রানীতি নিয়ন্ত্রণে এই আর কি অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা করে, আর রাজস্ব আয় নির্ধারণ করে এনবিআর। তাহলে আমরা এইভাবে আর কি বাজেট, এর পরবর্তীতে যেভাবে পাস হয়, সেই পাসটা হইলো কি ভাই, যে জাতীয় সংসদে যেদিন বাজেট ঘোষণা হবে তার ওই দিনকে দেখা গেছে বিকেল 3টের সময়, মানে এই 3টের সময় বাজেট ঘোষণা হবে, সকাল 10টা থেকে মিটিং শুরু হয়ে যায়। মন্ত্রী পরিষদ, সমস্ত মন্ত্রীরা থাকবে ওই সংসদ ভবনে আর কি, মন্ত্রী পরিষদের মিটিং বসে। সুতরাং ওই মন্ত্রী পরিষদের মিটিং বসার পরে মাননীয় প্রধানমন্ত্রী তিনি সভাপতি থাকেন। এর পরবর্তীতে তারা ওই মন্ত্রী পরিষদে এটাকে অনুমোদন দেয়। অনুমোদন দেওয়ার পরে পরবর্তীতে সংসদে উত্থাপিত হয় বার্ষিক আর্থিক বিবৃতি নামে। আর অর্থ বিল আকারে এটা পাশ হয়। পরবর্তীতে রাষ্ট্রপতির অনুমোদন পাইলে পরেই এই বাজেটটা আর কি কার্যকর হয়ে গেল। কার্যকর হবে 1 জুলাই থেকে, কার্যকর হবে 1 জুলাই থেকে। এবার আসি আমাদের বাজেটের প্রকার পদ্ধতি হয়ে গেছে। এবার আসি উৎপত্তি সম্পর্কে। ভাই উৎপত্তিটা একটু বিশেষ করে ক্লিয়ার জানবেন। বিইউডিজিটি, বাজেট। এই বাজেট শব্দটা আসছে প্রাচীন ফরাসি শব্দ বিওইউ
DGETTE, এটা উচ্চারণ আছে বোগেট, বুগেট, সরি বোগেট আর হচ্ছে বুজেট, তিনটে উচ্চারণই পাইছি ভাই, কোনো সমস্যা নাই। বোগেট, বোগেট, বুজেট। বাজেট শব্দটা আইছে ফরাসি শব্দ, প্রাচীন ফরাসি শব্দ বোগেট থেকে। এই এর অর্থ হচ্ছে চামড়ার ব্যাগ বা থলে, চামড়ার ব্যাগ বা থলে। আগে অনেক মানে আগে বিভিন্ন রাষ্ট্র এই থলে বা ব্যাগে করে তাদের রাজস্ব আয় ব্যয়ের হিসাবগুলো নিয়ে যেত এবং পরবর্তীতে সংসদে উত্থাপিত হতো, বিদায়ী এই বাজেট থেকে আর কি এই শব্দটা এসেছে, বাজেট শব্দটা এসেছে। তাহলে আমাদের বাজেট শব্দ এসেছে বোগেট বা বুজেট বা বুগেট থেকে বাজেট শব্দটা এসেছে। এখন দেখেন, আমি এই বাজেটটা প্রথমে একটু ক্লিয়ার হবেন। 1720, 1733, 14 মার্চ, এই দুটো সাল একটু জেনে রাখবেন। একটু সহজে বলি, রবার্ট ওয়ালপোল এর নাম শুনছেন নাকি? 1676 আর হচ্ছিল গিয়া 1742, এই সালে জন্ম, এই সালে মৃত্যু। 1721 থেকে 42 পর্যন্ত তিনি ইউকে প্রধানমন্ত্রী ছিলেন। রাজা প্রথম জর্জ, উনি যখন রাজা হলেন তখন তিনি প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন রবার্ট ওয়ালপোলকে। রবার্ট ওয়ালপোল, এর আগে উনি 1710 সালে একবার সংসদ সদস্য থেকে বাদ গেছিলেন, আবার 1713 সালে সংসদ সদস্য যোগ দেন। তিনি 25 বছর বয়সে এই সংসদ সদস্য মানে হন ইউকে মানে ইউনাইটেড কিংডম, মানে যুক্তরাজ্যের। তিনি উইক পার্টি থেকে আর কি সংসদ নির্বাচিত হন। তো এই রবার্ট ওয়ালপোল প্রথম 1720 সালে তিনি রাজস্ব নীতি আর কি ঘোষণা করলেন বা বাজেট ঘোষণা করলেন এই ইংল্যান্ডে। তাহলে 1720 সালে প্রথম বাজেট। তাহলে আমরা যদি পরীক্ষা আসছে যে পৃথিবীর প্রথম বাজেট, আরেকটা কথা জেনে রাখবেন যে যুক্তরাজ্য হচ্ছে সংসদীয় গণতন্ত্রের জনক এবং বলা হয় তাকে বাজেট প্রণয়নের পথ প্রদর্শক, বাজেট প্রণয়নের পথ প্রদর্শক। তাহলে এই 1720 সালে তিনি প্রথম বাজেট ঘোষণা করেন, তখন কিন্তু বাজেট শব্দটা আসে নাই। এরপরে 13 বছর পরে 1733 সালে 14 মার্চ তিনি বাজেট ঘোষণা করলেন। তিনি প্রথমে বাজেট ঘোষণা করলেন। তারিখটা একটু দেখে নেই ভাই, তারিখটা ঠিক আছে কিনা। 14 মার্চ, ঠিক আছে। এবার এই 14 মার্চ ইনি কি করলেন ভাই, এই 1720 সালের পরে পরবর্তীতে যে আসে 1733 সালে তিনি প্রত্যেক বছর তো বাজেট ঘোষণা করছেন। 1733 সালে তিনি কি একটা চিন্তা করলেন, তিনি ভাবলেন কি ভূমি থেকে তিনি একটু কর বা খাজনা একটু কমাবেন, এক সিলিং, ঠিক আছে, এরকম একটু কমাবেন, যে ভূমি কর কমাবেন। সেখানে তিনি দুটি বিষয়ে, যেমন মাদক মানে মদ বা তামাক, এই কয়েকটি বিষয়ের উপর আবগারি শুল্ক আর কি আবগারি শুল্ক নির্ধারণের চিন্তা ভাবনা করলেন, যে এই 17 সালে বাজেটে আর কি প্রথমেই করলেন। তো এ নিয়ে আর কি তিনি সংসদে উত্থাপন করলেন এবং তিনি একটা পুস্তিকা আকারে ব্যাখ্যা দিলেন। এর পরবর্তীতে বিভিন্ন জনের আর কি ব্যাখ্যা চাইলেন যে আমি এটা করতে চাই যে বাজেটে এই তামাক এবং ইসের পর কর আরোপ। সারা দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে গেছে এবং সংসদ সদস্য বিরোধী দলের যিনি উইলিয়াম পুলটেন্সি, উনি এই ওয়ালপোলের এই বাজেটের যে মানে বিষয়ে একটা উত্তর দিলেন, সেটা হচ্ছিল কি দ্য বাজেট ওপেন ওয়ার অ্যান আনসার টু আ পাম্পলেট
এরকম করে তিনি একটা বইও লিখলেন, এই ফুল টেন্সি। দ্য বাজেট ওপেন ওয়ার অ্যান্ড অ্যান্সার টু আ পাম্পলেট। এইটা একটু ক্লিয়ার করি। ওয়ালপল একটা তামাক এবং এই মদের উপর যে আবগারি শুল্ক বসানোর জন্য তিনি একটি পাম্পলেট বা পুস্তিকা আকারে সংসদে উত্থাপন করলেন যে আমি এই বিষয়টার উপর আর কি আবগারি শুল্ক বসাতে চাই। ঠিক এর উল্টো বিরোধী দলীয় নেতা তিনি এই উইলিয়াম পুলটেন্সি তিনি বলছেন এই ওয়ালপনিয়ান এই আর কি কৌশল এইটাকে বললেন যে এই আবগারি শুল্কটাকে এর জন্য জনগণ ক্ষিপ্ত হয়ে গেছে। কারণ কি ভাই, যেখানে ওই বরফ আচ্ছাদিত সেখানে যেমন বাংলাদেশে মদটাকে হারাম বলা হলে পারে, এই করোনার সময় বা শীতকালে দেখা যাচ্ছে যে ইউরোপ মহাদেশে বা যেখানে শীত, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো, আমেরিকা, এরপরে ওখানে কিন্তু মদ খায় বা খেয়ে শরীরটাকে গরম করে। এই কারণে সাধারণ জনগণ আর কি ক্ষিপ্ত হয়ে যান। পরবর্তীতে এই পুলটেন্সি বাজেট মানে এর উত্তরে তিনি একটি বই লেখেন যেটা জনগণের জন্য আর কি ধরে দেন, দ্য বাজেট ওপেন অর অ্যান আনসার টু এ পাম্পলেট। এখন জিনিসটা শোনেন, এইটা দেওয়ার পরেই আর কি ওই 1733 সাল থেকেই মূলত তখন বাজেট শব্দটা এই রাজস্ব নীতিতে আর কি ইনক্লুড হয়। তাহলে 1720 সালে প্রথম বাজেট, 1733 সাল প্রথম বাজেট, পৃথিবীর সবচেয়ে প্রথম বাজেট। আর বাজেট শব্দটা ব্যবহার হয় 1733 সাল থেকে। আর 1760 সাল থেকে আনুষ্ঠানিকভাবে বাজেট প্রণয়ন করা হয়, তাহলে 1700 কত সাল থেকে? 60 সাল থেকে। জিনিসটা একটু ক্লিয়ার হইলেন। তাহলে আমাদের উৎপত্তি সম্পর্কে একটি ধারণা পেলাম যে রবার্ট ওয়ালপল, এর সম্পর্কে একটু জানলাম। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী, সবচেয়ে বেশি বছর তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রিত্ব করেন, এটা হলো 20 বছর। বর্তমান তো আমাদের হয়ে গেছে, ব্রেক্সিট হয়ে গেছে, যার কারণে ব্রিটেন কিন্তু এখন খুবই একটা খারাপ অবস্থায় আছে। বরিস জনসন কি করে না করে বোঝা যাচ্ছে না। সে যাই হোক ভাই, ইতিহাসের শিক্ষা ফিরে আসে। একসময় বলা হতো ইউকের সূর্য কোনোদিন ডোবে না। এখন দেখেন, মানে ভারতবর্ষ শাসন করত এই ইউকে। আমার কাছে এমন মনে হয় যে ভারত, পাকিস্তান বা বাংলাদেশ থেকে, আমাদের বাংলাদেশ থেকে তো টিউলিপ সিদ্দিকী ম্যাম, উনি কিন্তু ইউকের সংসদ সদস্য হয়েছেন। তো এক সময় দেখা যাচ্ছে যে পাকিস্তানে একজন লন্ডনের মেয়র এই ভারত পাকিস্তান থেকেই কোনোদিন আর কি দেখা যাচ্ছে যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হবে। অর্থাৎ ওরা শাসন করছে, আমরা আবার ভবিষ্যতে ব্রিটিশদের শাসন করব। সে যাই হোক, আমাদের যে কথাটা, এবার আসি ভারতীয় উপমহাদেশে। এই ব্রিটিশরা তো ভাই এই ভারতীয় উপমহাদেশ পৃথিবীর সমস্ত রাষ্ট্রই গড়ে সে শাসন করেছে। সুতরাং ভারতীয় উপমহাদেশে কি করলাম একটু সংক্ষেপে ইতিহাস শোনেন। 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়, ঠিক আছে, ভারতবর্ষে সিপাহী বিদ্রোহ। অর্থাৎ এই ব্রিটিশ সেনাবাহিনীর মধ্যে যারা এই ভারতীয় যারা সেনাবাহিনী ছিল, তারা আর কি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটা বিদ্রোহ করে। কার্তুজের ভিতর গরু এবং শুকরের ঈদ দিয়া, এরকম আর কি বিভিন্ন প্রচলন ছিল যে তাদেরকে ওটা কাটতে হতো। সে সিপাহী বিদ্রোহ করে, অর্থাৎ ইংরেজদের শাসনের বিক্ষুব্ধ হয়ে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিক্ষুব্ধ হয়ে এই সিপাহী বিদ্রোহটা হয়। এই সিপাহী বিদ্রোহের পরবর্তীতেই দেখা যাচ্ছে 1858 সালে, ওই 1757 সালে 1858 সালে রানী ভিক্টোরিয়া তিনি কি বললেন যে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বাদ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ভারতবর্ষে চলবে না, এখন থেকে সরাসরি রানীর অধীনে, অর্থাৎ রানী তার প্রতিনিধি পাঠাবে, সেই প্রতিনিধি ভারতবর্ষ শাসন করবে, অর্থাৎ ব্রিটিশদের অধীনে ভারতবর্ষ একদম ডাইরেক্ট চলে গেল। তখন লর্ড ক্যানিংকে কিন্তু পাঠানো হলো প্রথম ভাইসরয় হিসেবে। ভাইসরয় অর্থাৎ ভাইসরয় মানে রানীর প্রতিনিধি। লর্ড ক্যানিংকে পাঠানো হলো যে তুমি যাও ভারতবর্ষকে শাসন করো। তো লর্ড ক্যানিং এর সময় তার পরামর্শ ইন্ডিয়ান কাউন্সিল তাকে পরামর্শ দেওয়ার জন্য ইন্ডিয়ান কাউন্সিল নামে একটা পরামর্শক সভা গঠন করা হলো, যার অর্থ বিভাগের দায়িত্বে ছিলেন জেমস উইলসন, যাকে বলা হয় আধুনিক বাজেটের প্রবর্তক জেমস উইলসন। তো এই উইলসন কি করে একটু শোনেন। এই উইলসন প্রথমে এই 1859 সালে, এই 1860-61
সরি 1860 সালে, ভুল কইছি, 1860 সালে 60-61, এই তারিখটা একটু দেখে বলি ভাই। 7 এপ্রিল, ও ওখানে তো এপ্রিল টু মার্চ, ভারতবর্ষে এপ্রিল টু মার্চ। এটা হলো আকবরের ফসলি সাল অনুযায়ী এপ্রিল টু মার্চ আর কি অর্থ বছর। এই 1760 সালে 7 এপ্রিল এই জেমস উইলসন বাজেট বক্তব্য দিলেন তিনি 60-61। এটা ভারতীয় উপমহাদেশের প্রথম বাজেট। আবার যদি বলা হয় যে ভারতীয় উপমহাদেশের প্রথম বাজেট ঘোষণা কে করেন, জেমস উইলসন। আর এই যদি বলা হয় যে আধুনিক বাজেটের প্রবর্তককে, তাকে জেমস উইলসন। তাহলে এই জিনিস, দুটো জিনিস কিন্তু একটু ক্লিয়ার হলেন। এর পরবর্তীতে ভাই ভারত চলে গেলাম আমরা, বাজেটের অল্প একটু চলে আসছি। এবার পাকিস্তানের বাজেট। পাকিস্তানে আমরা 47 সালে দেশ বিভক্ত হলাম। এর পরবর্তীতে 48-49 এই হামিদুল হক তিনি পাকিস্তানের প্রথম বাজেট আর কি ঘোষণা করলেন 41.5 কোটি টাকা। এটা জগন্নাথ হলে অক্টোবর স্মৃতি ভবন 1985 সালে 15 অক্টোবর যেটা ভেঙে যায়, সেটা প্রাদেশিক সরকারের আর কি ওই অধিবেশন সেন্টার বা প্রাদেশিক কক্ষ ছিল। সেখানে 48-49 সালে প্রথম বাজেট ঘোষণা করলেন 41.5 কোটি টাকা। তাহলে হামিদুল হক, পাকিস্তান আমলে কে? হামিদুল হক। তাহলে এক থেকে একটু দেখেন, ওয়ালপোল প্রথম বাজেট ঘোষণা করেন। তারপরে জেমস উইলসনকে বলা হয় আধুনিক বাজেটের প্রবর্তক। হামিদুল হক হচ্ছে তিনি আর কি বাজেট আর কি পাকিস্তান আমলে প্রথম বাজেট ঘোষণা করেন। এর পরবর্তীতে তাজউদ্দিন আহমেদ, সবাই তো জানেন যে বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন তাজউদ্দিন আহমেদ। এই তাজউদ্দিন আহমেদের সম্পর্কে একটু সহজে বলি যে তিনি ঢাকা কাপাসিয়া আর কি সংসদ থেকে নির্বাচিত হয়েছিলেন। এছাড়া 1972 সালে যখন 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসলেন, এর পরবর্তীতে তিনি 11ই জানুয়ারি, ঠিক আছে, 11ই জানুয়ারি প্রধানমন্ত্রী নিয়ে রাষ্ট্রপতি দিলেন আবু সাইদ চৌধুরীকে, এবং 12 তারিখ থেকে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন এবং তার মন্ত্রিসভা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন তাজউদ্দিন আহমেদকে। সেই তাজউদ্দিন আহমেদ প্রথম বাজেট ঘোষণা করলেন এত কোটি টাকা। এখানে তিনি বাজেট সম্পর্কে বললেন যে উন্নয়ন, পুনর্গঠন, এর পরবর্তীতে পুনর্গঠন এবং পুনর্বাসন এই বাজেটের নাম দিলেন এই তাজউদ্দিন আহমেদ। একই সাথে তিনি কিন্তু 71 এবং 72-এর বাজেটটাও, সেটা আর কি স্বাধীন বাংলাদেশের বাজেট না, এই 71-72-এর বাজেট ঘোষণা করেন এবং তিনি প্রথম 72 এবং 73-এর বাজেট ঘোষণা করলেন। এই তাজউদ্দিন আহমেদ বাংলাদেশে প্রথম বাজেট ঘোষণা করেন। তাজউদ্দিন আহমেদ কি বাংলাদেশে কি বাজেট ঘোষণা করেন? প্রথম বাজেট ঘোষণা করেন। সবাই কি আমার সাথে একটু লিংক আছেন তো? কোনো সমস্যা নাই তো? আমরা এর পরবর্তীতে ইম্পর্টেন্ট ইস্যু আসতেছি ভাই। এখন দেখেন উনি 3টি বাজেট ঘোষণা করেন এই তাজউদ্দিন আহমেদ। তার আগে একটু দেখেন আওয়ামী লীগ 21টি, ভাই আমার হিসেবে 21টি আছে, অনেক কারেন্ট অ্যাফেয়ার্সে 22টি লাগছে, কিন্তু আমার হিসেবে মেলে না, আমি একটু দেখেন মেলেন। এরপরে মোস্তাক একটি বাজেট ঘোষণা করেন। এরপর বিএনপি ইনি 16টা বাজেট ঘোষণা করেন। এরপর জাতীয় পার্টি হলো 9টা। এরপর তত্ত্বাবধায়ক সরকার বর্তমানে নাই, এ নিয়ে আর কোনো সুর হবে না, 3টি। তাহলে দেখেন আওয়ামী লীগ 21টি বাজেট, মোস্তাক একটি, বিএনপি 16টি, জাতীয় পার্টি 9টি, তত্ত্বাবধায়ক সরকার হচ্ছিল গিয়ে 3টি। তাহলে মোট হচ্ছে খুব সম্ভবত 50টি হবে না। যোগ করে দেখেন 9 3 12, 12 আর 22, 16 আর 12 হলো কত? 38 আর 22 50। এটা অন্তর্বর্তীন সহ। অনেকে এই অন্তর্বর্তীকালীন বাজেট কে দিচ্ছে, কে রে, এই মাথাটা টেনশন হয়ে যায়। একদম ক্লিয়ার হয়ে যাবেন ভাই। আগে দেখি এই আওয়ামী লীগের আমলে এই কে বাজেট দিয়েছেন। তাজউদ্দিন আহমেদ দিয়েছেন 3টি বাজেট। এই 3টি বাজেট হচ্ছে 786 কোটি টাকা, 995 কোটি টাকা এবং 1084 কোটি টাকা, সামথিং আছে, এটা দরকার নাই, এত কোটি টাকা। তো বঙ্গবন্ধু শাসনামলে একটা কথা একটু জেনে রাখবেন যে অনেক সময় রিটেন পরীক্ষা আসে 72 সালে, বঙ্গবন্ধুর সরকারের আমলে বা শাসন আমলে বাংলাদেশের তার ভূমিকা বা শাসন আমল কিরকম ছিল, তখন এটুকু আপনি বলতে পারবেন 786 থেকে 1084 কোটি টাকা তিনি আর কি বাজেট বৃদ্ধি করেছিলেন।
এরপরে খন্দকার মোস্তাক আহমেদের আমলে ডক্টর এ আর মল্লিক, উনি আর কি ওই যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নিহত করলেন, মোস্তাক তাহাকে মানে এরপরে এ আর মল্লিক তিনি একটি বাজেট ঘোষণা করলেন। এ আর মল্লিক, এটা হলো 1989 মেবি, সে যা হোক এটা জানার দরকার নাই, মোস্তাকের কাহিনী। এরপর বিএনপি, সরি এর মল্লিক নামটা একটু লিখে রাখি। এরপর হচ্ছিল বিএনপির আমলে 3টি বাজেট ঘোষণা করেন। জিয়াউর রহমান তিনি নিজে আর কি 3টা বাজেট ঘোষণা করেন। এর পরবর্তীতে জিয়াউর রহমান নুরুল হুদা তিনি একটি বাজেট ঘোষণা করেন। এরপর হচ্ছে সাইফুর রহমান হচ্ছিল গিয়া 12টি বাজেট ঘোষণা করেন। তাহলে কয়টা হলো? 12, 13, 3, 16। এরপর জাতীয় পার্টিতে মুহিত সাহেব আর কি জাতীয় পার্টিতে ছিলেন, মুহিত স্যার। এরপরে হচ্ছে সাইদুজ্জামান মুহিত 2টি, সাইদুজ্জামান 4টি। তারপরে জাতীয় পার্টি সাইদুজ্জামান, এরপরে হচ্ছিল গিয়া মুনিম আর কে, একটু নামটা দেখে নিই। মুনিম আর হলো ওয়াহিদুল হক, উনি লয় 1টা আর মুনিম 2টিয়া। তাহলে 4 8 আর 9। আর তত্ত্বাবধায়ক আমলে হচ্ছিল ওয়াহিদ উদ্দিন, আর হচ্ছিল মির্জা, পুরো নামটা লিখলাম না ভাই, এগুলো জানার দরকার নাই, তারপর লিখতেছি, মির্জা আজিজুল ইসলাম, ওই যে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বুঝতে পারছেন? এই ওয়াহিদ উদ্দিন 1996-97 একটা বাজেট ঘোষণা করে। এইটা হচ্ছিল অন্তর্বর্তীকালীন বাজেট। এর পরবর্তীতে আবার যখন আওয়ামী লীগ সরকার আসলো, এর পরবর্তীতে এএমএস কিবরিয়া তিনি 6টি বাজেট ঘোষণা করলেন। তার মধ্যে 96-97 মূল প্যাটার্নটা ঠিক রেখে আর কি বাজেট ঘোষণা করলেন আর কি এই ওয়াহিদুদ্দিন আহমেদের অন্তর্বর্তীকালীন। এই কারণে বলা হয় বর্তমান বাজেট হচ্ছে 49তম, অন্তর্বর্তীকালীন সহ হচ্ছে 50তম। সেই বিষয়টা আর কি আসবো। তাহলে আমরা একটু সহজে একটু জেনে রাখলাম তাজউদ্দিন আহমেদ 3টি। তাহলে আওয়ামী লীগ হচ্ছিল, এটা একটু মুখস্থ করাই দিই ভাই, এটা আসতে পারে কোন আমলে কোনটা দিচ্ছে। 5টা। তাহলে আওয়ামী লীগ 21, মোস্তাক 1, বিএনপি 16, জাতীয় পার্টি 9, তত্ত্বাবধায়ক 3। এখন দেখেন 21 বছরের একটা ছেলে 16 বছরের একটা মেয়ের নিয়া মানে 3 দিন পালাতক তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তাহলে 21 বছরের একটা ছেলে 21 বছরের একটা ছেলে 16 বছরের একটা মেয়েকে নিয়ে মানে 9 তত্ত্বাবধায়ক সরকারের আমলে 3 দিন আর কি ভাতা দেওয়া হয়েছে। শোনেন, ওই একটা ভিডিও কল আছে, আবার লাইন হয়ে গেছে, শিট, সরি ভাই। আমরা একটু আলোচনা চালাই যাব নাকি? কোনো সমস্যা নাই, টেনশন করবেন না, আবার লাইন আসতেছে। তাহলে আমরা বাংলাদেশ আমলে যে বাজেট গুলো পাইলাম মোট 50টা। এরপরে আর কি আলোচনা করব 20 এবং 21 সালের বাজেট। 20-21 সালে চলে আসছি ভাই। এমন সময় একটা ভিডিও কল আসছে, 10টা খারাপ হয়ে যায়। অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা, এই তো চলে আসছে। দুঃখিত ভাই, খুবই দুঃখিত, সরি, ভিডিও কল চলে আসছে, ওইটা কাটিয়ে যায় আর কি অসুবিধা হয়েছে। আমাকে কি দেখা যায়? দাঁড়ান, একটু ডিস্টার্ব দিচ্ছে, বোর্ড মনে দেখা যাচ্ছে না। আমি খুবই সরি ভাই, তারা একটু লাইন আসে না। স্যার একটু ডিসকানেক্ট হয়ে গেছিল, একটু করে আনিয়ে দেন, দেখা যাচ্ছে না বোর্ডটা, সরি স্যার।
অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা, জীবন ও জীবিকার বাজেট এই 2020-21। শিট, এইবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। চলে আসছে, শোনা যায় যাবে। সে যাই হোক, 2020-21 এবারে স্লোগান হচ্ছে অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা। একটু সহজে একটু জিনিস বলে রাখি, আমাদের মোস্তফা কামাল স্যার উনি যখন প্ল্যানিং কমিশনের আর কি মাননীয় মন্ত্রী ছিলেন, তখন এই ধরনের স্লোগান গুলো যে সমৃদ্ধির অবযাত্রায় বাংলাদেশ, সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশে, এই টাইপের একটি স্লোগান লিখেছিলেন। এর আগে এই স্লোগান গুলো কিন্তু মূলত আসে ক্রাউড কমিশনের রিপোর্ট থেকে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ক্রাউড কমিশনের অনুযায়ী কিন্তু এই 65 জন আর কি গভর্নর নিয়োগ দিলেন একদিন আগে, যে বিকেন্দ্রীকরণ করার জন্য ক্লাউড কমিশনের রিপোর্ট থেকে এই স্লোগানটা মূলত আসে। এবারে স্লোগান হচ্ছে অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা, জীবন ও জীবিকার বাজেট 2020 এবং 21। এবারে একটু সহজে একটু লিখবেন যে যে বাজেট, এটা কি লিখবেন 49তম অন্তর্বর্তীকালীন সহ 50তম, তাহলে বাজেট 49তম। ক্লিয়ার? ঘোষক আগের জন ছিলেন আবুল মাল, এটা হচ্ছে মোস্তফা কামাল। আবুল মাল মোস্তফা কামাল, উত্তর শরিয়াতি মোস্তফা কামাল। ঘোষণা 11 জুন 2020, এটা তো বুঝতে পারছেন। ঘোষণা এরপরে পাস দেখা যায় 30 জুন, কার্যকর 1 জুলাই। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে ভাই, এগুলো সব 20। তাহলে এবারে বাজেট কত? 49তম। ঘোষণা করেন কে? আবুল মাল মোস্তফা কামাল। মোস্তফা কামালের পুরো নাম হচ্ছে আহমদ, মানে আবু হেনা মুহাম্মদ মোস্তফা কামাল, যিনি লোটাস কামাল নামে পরিচিত। স্যার তিনি জন্ম 47 সালে, 1947 সালে কুমিল্লা আর কি সংসদ সদস্য, কুমিল্লা। তাহলে আহমদ মোস্তফা কামাল, আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল 11 জুন তিনি বাজেট ঘোষণা করেন। 30 জুন 2020 এটা পাস হয়, কার্যকর হয় 1 জুলাই থেকে। সুতরাং এই জিনিসটা আমরা মুখস্থ করবো। মনে করবেন যে আমরা কামালের বয়স 49 বছর বা 50 বছর, তাহলে মোস্তফা কামালের বয়স কত? 50 বছর বা 49 বছর। তাহলে 49 বছর বয়স্ক কামালকে 11 জন লোক 30 জুন একটা গোলায় মালা ঝুলাই দিয়েছে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হলেন যে 49 বছর বয়স্ক কামালকে 11 জন লোক 30 জুন একটা মালা গলায় ঝুলাই দিয়েছে, কারণ তিনি আর কি ভালো অর্থনীতিবিদ, ভালো অর্থমন্ত্রী, এই কারণে। তাহলে আমরা কি বলতে পারি? মুছে ফেলতে পারি। তাহলে বাজেট কততম? অবশ্যই 49তম। ঘোষককে কামাল, ঘোষণা 11 জুন। ঠিক আছে, সবসময় মাথায় রাখবেন যে জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে বাজেট ঘোষণা করা এবং 1 মাস আলোচনা শেষের সপ্তাহে, মানে সে মাসের শেষের দিক যে পাস হয়। তাহলে 30 জুন আর কার্যকর 1 জুলাই। একটা জিনিস মনে রাখবেন, এখানে একটু বলে রাখা ভালো যে পৃথিবীতে মোট 80 ডেট ক্যালেন্ডার ইউজ করা হয়, বুঝতে পারছেন? এছাড়া ভারতীয় এবং হিজরি ক্যালেন্ডার তো আছেই। তো 154টি দেশ ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারি টু ডিসেম্বর এই অক্টোবরটা পালন করে, যদিও আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে নাই। এছাড়া 1 জুলাই থেকে 1 জুলাই থেকে 30 জুন এটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান, বাংলাদেশ পাকিস্তান, মনে রাখবেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, এই ক্রিকেট করার মনে রাখতে হবে। এরা আর কি 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত বাজেটের আর কি মানে আমাদের অর্থ বছর।
এবার সংখ্যায় বেতার চলে যাব। যাদের জীবনে সাল তারিখ সংখ্যা মনে না থাকে তারা এইবার আর কি সুন্দর করে শিখে রাখবেন যে মানে কিভাবে করা হয়। তাহলে এবারে বাজেট মানে কি ভাই, মানে এবারের ব্যয় কত হবে, ঠিক আছে। এবারে বাজেট, মোট বাজেট 5,68,000 কোটি টাকা, সব কোটি টাকা। তাহলে কত, 5,68,000 কোটি টাকা। আমি একটু এই জিনিস জায়গা আটা শব্দটা বেশি ব্যবহার করব, ব্যাপারটা বুঝতে পারছেন। আটা মানে 80 টাকা, বুঝতে পারছেন, সংক্ষিপ্ত এই আটা শব্দটা একটু বেশি ইউজ করব, যার কারণে আপনাদের মাথার ভিতরে একটু বেশি তথ্য থাকে। তাহলে বাজেটের মোট বাজেট বা মোট ব্যয় কত হচ্ছে, 5,68,000 কোটি টাকা। জীবনে ভুলবেন না, কিরকম ভাবে ভুলবেন না, মনে করেন কি যে 5 কেজি আটা যদি 68 টাকা করে হয়, সরি পচা আটা যদি 68 টাকা করে কেজি হয়, তাহলে 3টা পোল্ট্রি মুরগির দাম কত? তাহলে পচা আটা যদি 68 টাকা হয়, 3টে পোল্ট্রি মুরগির দাম কত? তাহলে 5,68,5,68,5,68 কোটি টাকা। ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে বাজেট কত। এবার ভাই ব্যয়টা আমি বললাম যে এই 5,68 কোটি টাকা। এখন এই ব্যয়টা কোন কোন জায়গায় ব্যয় হবে, যেমন পরিচালন ব্যয় ভাই যে কটা মন্ত্রণালয় আছে, 13 লক্ষ সরকারি কর্মকর্তা আছে, এই পরিচালন ব্যয় হবে এখান থেকে গিয়া 3,48,180 কোটি টাকা। 3,48 এইভাবে মনে রাখবেন, কারণ কি টিক দেখান লাগবে। 3,48,180 কোটি টাকা। এর পরবর্তীতে হচ্ছিল গিয়া উন্নয়ন ব্যয় হবে 2,15,043 কোটি টাকা। এর পরবর্তীতে বিবিধ ব্যয় হবে গিয়া 4,777 কোটি টাকা। এখন মোট হচ্ছিল 5,68,5,68,000 কোটি টাকা। তাহলে পরিচালন ব্যয় হচ্ছিল কি, সরকারের যে ব্যয়গুলো না করলেই নয়, সরকারি বেতন থেকে শুরু করে বিভিন্ন যে সরকারি নির্দিষ্ট ব্যয়, এটা হচ্ছিল 3,48,180 কোটি টাকা। তাহলে পরিচালন ব্যয় কি, আমি একটু সহজে বললাম। 3 জন পরিচালক বাংলা সিনেমার, বর্তমানে করোনার কারণে একদম মানে বেকার হয়ে যাওয়ার অবস্থা আছে। শাকিব খান এখন মনে করেন যে বিশেষ প্রিলিমিনারি দিতে পারবে, দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছেন। নুরুল হক নূর, উনিও কিন্তু কইছে যে আমি বিসিএস দেবো। ঠিক আছে ভাই, বিসিএস হচ্ছে এমন একটা জিনিস যে মানে এর মাধ্যমে সমস্ত ফ্লেভার পাওয়া যায়। আপনি যদি অ্যাডমিন ক্যাডার পান, আপনি ওই মেয়র থেকে শুরু করে সংসদ সদস্য, মন্ত্রী টন্ত্রী সবের একটা ফ্লেভার পাবেন। সুতরাং বিসিএস এর মাধ্যমে সমস্ত কিছু সম্পন্ন হচ্ছে বিসিএস। আর মার্চ 15 হচ্ছে বিসিএস এর বাতিল হয়। তাই পরিচালন ব্যয় হচ্ছে গিয়া এই যে 3 জন পরিচালক, তারা কি করছে, স্যার খেলা আটা খাইছে, কোনো টাকা পয়সা দেবে না, যে ভাই করোনার সময় বই চলে না, 180 ডিগ্রি একটা ছবি করছে। তাহলে 3 জন পরিচালক স্যার খেলা আটা দিয়ে 180 ডিগ্রি একটা ছবি করছে। এর নায়ক হচ্ছে গিয়া মানে শাকিব খান এবং মাহি। তাহলে 3,48,180 পরিচালন ব্যয়। উন্নয়ন ব্যয় সবাই একটু বলেন 15 দুগুণ 43, 15 দুগুণ কত 43। ভাই গুণ যে ভাবে পারি আমি মুখস্থ থাকলে হলো। তাহলে 15 দুগুণ কত 43। এবার বিবিধ 4 3টে 7, 4 3টে 7। তাহলে বিবিধ আমি এটা হলো সংবিধানে এরকম করে পড়াই যে বিড়ির বিনিময়ে ধরপাকড়। তাহলে বিড়ির বিনিময়ে ধরপাকড়। এখন চোররে ধরবো কিভাবে, এই 7 জন লোক হয়ে 7টা বিড়ি দিচ্ছি, 7 দিন পর্যন্ত চেষ্টা করিয়া তারা হলো এই চোরদারে ধরছে। তাহলে চোরদারে ধরছে কি 7 জন লোক 7 দিন চেষ্টা করিয়া 7টা বিড়ির বিনিময়ে। ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে বিবিধ মোট 5,68 কোটি টাকা গেল গা। এবার আসি ভাই, আমাদের যে ব্যয়টা করবো এই রাজস্ব আয়, এই যে সেই রাজস্ব আয়, যে রাজস্ব আয় কোন জায়গা থেকে হবে, কত হবে, ঠিক আছে। এখানে আয় হবে 3,78 কোটি টাকা, 3,78,000 কোটি টাকা। এই যে আমাদের বাদল সৈয়দ স্যার, এই ট্যাক্স কমিশনার, এরকম সৎ অফিসাররাই মূলত বাংলাদেশের এই ট্যাক্সটাকে আর কি আদায় করে। ব্যাপারটা বুঝতে পারছেন। যারা সৎ অফিসার, এরকম করে বলা হয়েছে ভাই যে একজন ওই যে আমেরিকার শিক্ষামন্ত্রী, নামটা মনে নাই, তিনি বলছে যে ট্যাক্স মানে ট্যাক্স পেয়াররা বা করদাতাদের যদি পকেটে টাকা থাকে তাহলে বাজেটের ঘোষণা করা লাগে না। বাংলাদেশে 46 লাখ মানে টিন ধারী আছে, তার মধ্যে 22 লাখ আর কি কর দেয়, আর বাদ বাকি দেয় না। বিভিন্ন সিস্টেমে আছে যার মাধ্যমে ট্যাক্স ফাঁকি দেয়। আর আমরা ভাই এই যে
সরকারের ধন্যবাদ যে এই সাধারণ ভোটারদের আয়ের সীমা সর্বোচ্চ 3 লাখ এবার আমরা দেখি বাজেটে সরকারের কাছে টাকা পাই মানে 2.5 লাখ করে দেখলাম তো আমরা দিয়ে যাচ্ছি আর এই কমিশনার অফিসাররা ট্যাক্স কমিশনার আয় করে তারপর সবাই মিলে 378 কোটি টাকা। তাহলে আমি যদি সহজ কথা বলি 3 জন রাজস্ব কর্মকর্তা 7 দিন মানে 1 সপ্তাহে শুধু আটা খাইয়া কোনো ঘুষ খায় না, মানে 3 সে এই কাজকর্ম বা রাজস্ব আদায় করতেছে। তাহলে 3 জন অফিসার 7 দিনে আটা খাইয়া খালি রাজস্ব আদায় করে। তাহলে 378 কোটি টাকা, 3,78,000 কোটি টাকা, 3,78,000 কোটি টাকা রাজস্ব হয়। এবার হচ্ছিল বৈদেশিক অনুদান, মানে আমাদের এই যে টাকা এর সাথে কই 5.68 সমান হয় না। সুতরাং আমরা কি করব, বিদেশি অনুদান মানে সহজে বোঝেন, মানে যারা ওয়েলফেয়ার কান্ট্রি আছে তারা এই উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে বলা হয়েছে যে বাংলাদেশ যদি মধ্যমের কান্ট্রি হয় তাহলে কি আমরা কি এই অনুদান পাবো কিনা। আসলে এই অনুদান যারা ওয়েলফেয়ার কান্ট্রি তারা আর কি অনুদান দিয়ে থাকে। আমাদের বিভিন্ন ব্যক্তিত্ব আছে মানে রাষ্ট্রদূত আছে রেডি থাকে। এই বৈদেশিক অনুদান হচ্ছে কত, 4,013 কোটি টাকা। তাহলে সামগ্রিক আয়, আমাদের এইগুলো আয়, সামগ্রিক আয় সমান কত, 3,1,0,2,8,3 কোটি টাকা এটা যোগ করলে হবে। তাহলে বৈদেশিক অনুদান কিরকম ভাই, আপনি 40 জনকে বিদেশে পাঠাবেন, 13 লোক তাহলে ওই বৈদেশিক অনুদান আর কি চলে। এখন কিন্তু মানে একটা মজার বিষয় যে এই যে আপনার আলোচনা আমাদের কয়েকজন লোক যাচ্ছে খিচুড়ি রান্না নিয়ে কিন্তু বাংলাদেশের বিশাল আলোচনা। যাই হোক আমরা কিন্তু সহজ কথা আমরা বৈদেশিক অনুদান 4,000 জন লোক পাঠালো, 13 লোক পাঠাবো, এটা হবে এটা দুটো যোগ হবে 3,82 13 কোটি টাকা, 3,82,13 কোটি টাকা। তাহলে আমি এই জিনিসটা মুছে ফেললাম, এবার একটু সহজে একটু যোগ বিয়োগ করে একটু জিনিস বের করব। তাহলে আমাদের সামগ্রিক আয় হইছে এত। এবার যদি ধরেন রাজস্ব আয় কত, রাজস্ব আয় হচ্ছিল গিয়া আমার 3,78 কোটি টাকা, 3,78,000 কোটি টাকা। এর পরবর্তীতে আমার সামগ্রিক আয় হইছে কত, সমান সামগ্রিক আয় হলো কত, সামগ্রিক আয় ভুল লেখছি। আমাদের মোট ব্যয় হচ্ছিল 568 কোটি টাকা, তাহলে আমাদের বাজেট। আর সামগ্রিক আয় হচ্ছিল কত, সামগ্রিক আয় হচ্ছে 3,82 13 কোটি টাকা। তাহলে এইটা যদি ভাই ব্যয় হয় আর এইটা যদি আয় হয় তাহলে অবশ্যই আমাদের ঘাটতি হবে না, শিওর ঘাটতি হবে। এবার দেখি কত ঘাটতি হয়, 7 8 9 এর পরে কত হয়, 3 5 8 1, তাহলে 1,85,987, ঠিক আছে। এটা হলো গিয়া ঘাটতি, এটা হচ্ছে অনুদান সহ, আমাদের কিন্তু অনুদানের মধ্যে লুকায়িত আছে অনুদান সহ ঘাটতি। তাহলে আমাদের সামগ্রিক ঘাটতি অনুদান সহ কত, 1,85,987। তাহলে আমি সহজ কথা বলি 1,85, 1,85 এটা কি 87 না, 87 না, তাহলে 987, তাহলে 1,85,987 মনে রাখার জন্য 1,85,987। তাহলে 1,85,987। আমার কথা কি শোনা যাচ্ছে? অনেকে একটু কল টল দিচ্ছে মনে হয় শোনা যায়, কোনো অসুবিধা নাই, চালাই যাই। মোবাইল চার্জাতে কল দেয় নাই। স্যার আমি একটু ক্লাসে আছি, পরে আমি বল দিচ্ছি। এবার আবার একটু দেখেন বাজেট, মোট বাজেট কত হচ্ছে, 568 কোটি টাকা। এর পরবর্তীতে রাজস্ব আয়, শুধু রাজস্ব আয় ধরলাম, আমি সামগ্রিক আয় ধরলাম না। এখানে রয়েছে 3,78,00 কোটি টাকা। তাহলে আমাদের কি হচ্ছে, সামগ্রিক ঘাটতিটা হচ্ছে কি, এটা হলো অনুদান বাদে
সহজ কথায় 1,90,000 এত কোটি টাকা, এত কোটি টাকা। তাহলে সামগ্রিক অনুদান বাদে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, সামগ্রিক ঘাটতি অনুদান সহ কত আর অনুদান বাদে কত, 1,90,000 কোটি টাকা। আর হচ্ছিল ওইটা হচ্ছিল গিয়া 1,85,987। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার করবে। এর পরবর্তীতে মোট জিডিপি, জিডিপি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ একটি রাষ্ট্রের মানে যত দ্রব্য এবং সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে আর কি জিডিপি বলে, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। এখন জিডিপি জিএনপি সেটা আলাদা একদিন ক্লাসে বুঝাবো, তাহলে আমরা এই তথ্যগুলোতে যেতে পারবো না। ওইটার অর্থনৈতিক টার্ম একটা আলাদা আলাদা, ওখানে জিডিপি জিএনপি ভ্যাট এর পরবর্তীতে অনেক কিছু বিভিন্ন কিছু আছে, সেটা আর একটা ক্লাস নেওয়া লাগবে। এখন জিডিপি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছিল কত আমাদের, 31,71,800 কোটি টাকা, 31,71,800 কোটি টাকা। এটা হচ্ছিল গিয়া কত আমাদের মোট জিডিপি। তাহলে মোট জিডিপি হচ্ছিল কি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। এবার আমি সহজ কথা বলি, গ্রেট ডাইনামিক পারফরম্যান্স, মানে এটা আমার কিরকম যে 31 বছরের বয়স লোক, মানে 31 বছরের লোক 71 সালে 800 খান আটা খাইছে, 800 খান আটা খাইছে ভাই। তাহলে চিন্তা করে দেখেন যে জিডিপি এর কিরকম, তাহলে 31,71,800 কোটি টাকা। এরপরে হচ্ছে এডিপি, এডিপি হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আমাদের ওই যে উন্নয়ন খাতে ওখানে আমরা বলছিলাম, কিন্তু ওই সংজ্ঞা মানে প্রকারের ক্ষেত্রে যে এডিপি এখানে একটু বরাদ্দ করা হয়। এই এডিপি তে হচ্ছিল কত, 2,05,145 কোটি টাকা, কোটি টাকা। তাহলে 2,05,145 কোটি টাকা এডিপি। এডিপি হচ্ছিল কত, 2,05,145 কোটি টাকা, 2,05,145 কোটি টাকা। তাহলে 2,5,1,5 এই জায়গা শূন্য, এই জায়গা শূন্য, এই জায়গাটা ডেলিভারি কিন্তু হয়ে যায়। তাহলে 2,5,1,5 মাঝখানে একটা শূন্য এনে দিলাম, দুটো শূন্য, ঠিক আছে। তাহলে 205,145, 205,145 সেটা হচ্ছিল কি এডিপি। তাহলে এডিপি তে বরাদ্দ কত, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে ভাই, 2,5,1,40 মনে থাকে জন্য। এবার আসি ভাই আমাদের সহজে একটু শোনেন যে এডিপি তে হচ্ছিল মানে সর্বোচ্চ বরাদ্দ রাখছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পতে লাগছে 15,691, 6,15,691। এটা একটু মনে রাখবেন যে এডিপি তে সর্বোচ্চ বরাদ্দকৃত খাত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেখানে বালিশের দাম আমার মেলা দেখা হয় ভাই, ব্যাপারটা বুঝতে পারছেন। সে যাই হোক, এডিপি সর্বোচ্চ বরাদ্দ। এরপরে আরেকটা বরাদ্দ লেখেন পদ্মা সেতুতে আর কি এত কোটি টাকা আর কি বরাদ্দ করছে। আর মেট্রো রেল 4,370 কোটি টাকা। তাহলে পদ্মা সেতুতে এত, আর আসলে মেট্রো রেল 4,700 কোটি টাকা। পদ্মায় পথে 5 একটু মনে থাকলে হবে যে এডিপিতে তো পদ্মা এবার বরাদ্দ করছে কত। এর পরবর্তীতে ভাই একটু সহজে একটু জিনিস জানবেন, সেটা হচ্ছে গিয়া আমাদের 1,85,987 এই টাকাটা, এই 1,85,987 এটা হচ্ছে কি অনুদান আসার পরেও এইটা আর কি ঘাটতি রয়েছে। তাহলে এই ঘাটতির টাকাটা আপনি কিভাবে মিটাবেন? সুতরাং আমরা কি করবো, একটা বৈদেশিক ঋণ নেব, বৈদেশিক ঋণ এবং অভ্যন্তরীণ ঋণ। এই ঘাটতি মেটানোর জন্য এই দুটোই করব। এখানে 76,004 এত কোটি টাকা, আর হচ্ছে গিয়া অভ্যন্তরীণ ঋণ 1,09,983 কোটি টাকা, 983 কোটি টাকা। তাহলে একটু শোনেন, এইটা কিভাবে মনে রাখবেন? বৈদেশিক ঋণ, বৈদেশিক ঋণ বলেন 76,80, 76,000 কত 80, এই দুটো শূন্য মাঝখানে পরে রাখলেন, 76,80 বৈদেশিক ঋণ নিয়ে 80। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে কি 80 বৈদেশিক ঋণ নিয়ে 80 বৈদেশিক ঋণ নিয়ে 80, তাহলে 76,004 কোটি টাকা বৈদেশিক ঋণ। আর অভ্যন্তরীণ ঋণ হচ্ছিল কি, একজন লোক পায় কি যে ভাই আমি 0 টাকা অভ্যন্তরীণ ঋণ নেব, তাহলে আমি 0 টাকা নিব, মানে নিব না, মানে না, তাহলে আমি 0 টাকা ও নেব না আর কি এই দেশের ভিতর থেকে অভ্যন্তরীণ ঋণ। 9 আটা খেয়ে থাকবো 3 বেলা, 9 আটা খেয়ে থাকবো 3 বেলা, তারপরে ওই অভ্যন্তরীণ ঋণ নেওয়ার পক্ষপাতী না। তাহলে 1,09,983 তাহলে বৈদেশিক ঋণ এই দুটো মিলে আর কি হয় গিয়ে ভাই অর্থ সংস্থান হয় কত, 1,85,987। জিনিসটা বুঝতে পারেন, আস্তে আস্তে একটু মাথায় ঢুকান।
এর পরবর্তীতে ভাই ইতিহাসের ক্লাস আমি একটা বই লিখতেছি, তো এই জন্য ইতিহাসের ক্লাস নেবো না, না হলে সেই প্রাচীন আমল থেকে এই পর্যন্ত সমস্ত সাল তারিখ আপনার। হ্যালো, হুম, আচ্ছা না, আমার কথা নাকি ডাবল শোনা যাচ্ছে। আমি দেখি ভাই, একটু ডাবল শোনা যায় নাকি? স্যার স্যার কথা কি ডাবল শোনা যায় এরকম কোন? না এমনি হয়তো যার নেটের সমস্যা সে হয়তো শুনতে পারে, তাই না স্যার? আচ্ছা স্যার, এমনি কোনো সময় তো ডাবল হয় নাই স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ভাই অনেকের সমস্যা আছে, তারা হয়তো ডাবল বা বিভিন্ন সমস্যা শুনতে পারেন, কিন্তু আমাদের মূল কানেকশন আর কি ঠিক আছে। যাদের নেট তারাও স্লো আর কি। যাই হোক এবার অনুমিত বিষয় আছে ভাই, এই দুটো একটা আসবে। অনুমিত বিষয় এবার সবচেয়ে বাজেটের বেশি আলোচনা হয়েছে যে জিডিপি প্রবৃদ্ধির কত হবে, 8.2 এবং মূল্যস্ফীতি 5.4। তাহলে 8.2 কিভাবে মনে রাখবেন বলেন? 8 দুগুণী 16, জিডিপি প্রবৃদ্ধি ভালো, মানে এই 8.2 আর কি ভালো, তবে 10 আর কি কোনোদিন যাবো আমরা, কোনো সমস্যা নেই। এই যে 8.2, আমি এই যে আমাদের এনবিআর এর একটা বড় ভাই আছে, তার কাছে জিজ্ঞেস করছি এবার 5-এর, এই যে কয়দিন আগে রিপোর্ট বেরিয়েছে 5-এর উপরে আমাদের জিডিপি প্রবৃদ্ধি আসলে কি বাংলাদেশের অর্থনীতি একটা মানে বিষয় কি বিষয়। আমাদের মাননীয় নিজে বলে ভারতের সাথে সম্পর্ক, চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ক। সুতরাং আমাদের মানে এমন একটা মহেন্দ্র ক্ষণে বিরাজ করছে, আমাদের সর্বোচ্চ সামরিক শক্তি হচ্ছে বৈদেশিক কূটনীতি। এই কূটনীতির মাধ্যমে আমরা একই সাথে ভারত এবং চীনকে মোকাবেলা করছি। এবং এই সারা পৃথিবীতে আজকে দেখেন, ডোনাল্ড ট্রাম্প যদি না আঞ্জেলা মার্কেলের সাথে মাননীয় প্রধানমন্ত্রী একসাথে নাস্তা করতেছে, মাননীয় প্রধানমন্ত্রীর মানে তার বিজ্ঞ দৃষ্টি যে মানে ডিজিটাল বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, এবার যদি করোনা হতো মানে না হতো, তাহলে মুজিব বর্ষে দেখিয়ে দিতে পারতো যে বাংলাদেশ আসলে সমস্ত দিক এবং শান্তির একটা তারা প্রতীক, তারা জলবায়ু পরিবর্তন সহ সমস্ত কিছু থেকে এই যে শান্তি রক্ষা বাহিনীতে আমরা বাংলাদেশ ফার্স্ট হয়েছি কয়দিন আগে রিপোর্ট, মানে ওয়াও ভাবানীয় ভাই। এই যে 8 স্যার কি স্যার ওই ভিডিওটাই ফিরে সেট করব? হ্যাঁ স্যার, শোনা যায়? হ্যালো, হ্যাঁ বলতেছি স্যার, এখন কি ডাবল আসে? আচ্ছা স্যার, এই ফ্যান সব অফ করে দিই। ওকে স্যার। আমি খুবই দুঃখিত ভাই, আসলে এই জন্য আর কি এই প্রযুক্তির ক্লাস আমার ভালো লাগে না, ভার্চুয়াল নট অ্যাকচুয়াল আর কি। দরকার হলো মিনিমাল ক্লাস, যার মাধ্যমে আপনাদের সাথে একদম কানেক্টেড হয়ে যেতে পারবো। এবার আসি ভাই, জিডিপি গেলাম, তাহলে আমরা একে গ্লান্স যদি আমরা বাজেট দেখি, আমাদের মোট বাজেট হচ্ছে 5,68,000 কোটি টাকা। এবারে রাজস্ব আয় 3,78 এত কোটি টাকা। এরপরে বৈদেশিক অনুদান 4,13 কোটি কোটি টাকা। এরপরে হচ্ছে 13 কোটি টাকা। সামগ্রিক আয় পরিচালন ব্যয় আছে 3,48 180 কোটি টাকা। এরপরে হচ্ছে গিয়া এডিপি 2,15 কোটি টাকা। এর পরবর্তীতে 4,77 অন্যান্য টাকা। আর এরপরে সামগ্রিক ঘাটতি হচ্ছে গিয়া অনুদান 185 987। এর পরবর্তী এটা টু জাস্ট রিমাইন্ডার দেয়া। এর পরবর্তীতে 190 হচ্ছে সামগ্রিক ঘাটতি অনুদান ছাড়া। এর পরবর্তীতে 31 71 800 কোটি টাকা হচ্ছে গিয়া আমাদের মোট জিডিপি। এর পরবর্তীতে জিডিপির পরে হচ্ছে গিয়া আমাদের এডিপি হচ্ছে 2,15 মনে থাকে না, 2,15 145 সরি 2,5 145
2 ষোলো 5 145 2 ষোলো 5 145 এইটা আমাদের বাজেটের তথ্য। এবারে শুনেন আমাদের বাজেটের তথ্য। এবারে শুনেন এবারে বাজেটের সবচেয়ে বড় প্রশাসন খাতে এবারে সবচেয়ে বড় বরাদ্দ হচ্ছে 1 এত কোটি টাকা, এত কোটি টাকা। আমি সহজে কথা বলি, একজন ম্যাজিস্ট্রেট জনপ্রশাসনে লোকজনই বেশি বসবাস করে, একজন ম্যাজিস্ট্রেট যদি দেওয়া হয় সালাল আলমের মতন যদি দেওয়া হয় 160 মানে কি মানে সোজা করে দিতে পারে, এরকম একজন ম্যাজিস্ট্রেট যদি থাকে 160 প্রতিষ্ঠান ওই যে যত দেশের আর কি মানে 2 নম্বর জিনিস তাহলে 160 জনপ্রশাসন। এরপর শিক্ষা বরাদ্দ হলো 85 শিক্ষা প্রযুক্তি খাত। আপনাদের দেখাবো এটা হচ্ছে কৃষি 29,000 কত 29,981 কৃষক সে 9 একা এরপর 29,081 এরপর 29,081 এরপর হচ্ছে আসতে পারে এটা হলো 29,247 বরাদ্দ হলো 29,247 যদি থাকেন যদি অনেক মেয়ে যে আছে সে 2 নম্বর ওষুধ খাইয়ে দরকার মোটা দাম ওষুধ 47 কেজি করতে দিতে পারবেন, তাহলে 29,247 টাকা হয়ে যাবে। এরপর 29,981 তাহলে 29,981 জনপ্রশাসন আর শিক্ষা প্রযুক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি ভাই। আমরা অনেক দূর যাওয়া লাগবে, অনেকগুলো তথ্য আছে। এই তথ্যগুলো কিন্তু আস্তে আস্তে যাচ্ছে। এবার আসি একটু শোনেন সাধারণ পদ্ধতি আছে যারা ভালো কিছু। এরপর মহিলা প্লাস 65 ঊর্ধ্ব মানে মহিলা প্লাস 65 ঊর্ধ্ব আর কি। এরপর 3 নম্বরে আছে প্রতিবন্ধী, এরপরে আছে যুদ্ধাহত মুক্তিযুদ্ধ গেজেটেড যুদ্ধাহত গেজেট হতে হবে। এটা একটু দেখেন সাধারণ তারা 3 লাখ টাকা পারে আর কি পাদ দেবেন। স্যার ডাবল শোনা যায় স্যার এটা এখন কি হচ্ছে স্যার? আমরা কি ফিরে লাইনে ঢুকবো নাকি? কি আছে স্যার? কি আছে? ফ্যান না স্যার, ফ্যান বন্ধ। লাইন আবার ঢুকবো স্যার। বেরোয় কিভাবে এত জানি না স্যার। আপনি ওখান থেকে কানেকশন কাটিয়ে দেন। কি জ্বালাতন! স্যার শিক্ষার্থীরা খুবই দুঃখিত, আসলে কি মানে প্রযুক্তির ব্যাপার, কি করব স্যার? হ্যালো স্যার, এবার দেখেন। আচ্ছা হ্যাঁ স্যার, আমি কথা বলি, দেখি যে কি হয়। ঠিক আছে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে সাধারণ করদাতা 3 লাখ, এরপরে মহিলা 3.5 লাখ আর কি সংক্ষেপে লিখলাম। প্রতিবন্ধী হচ্ছে 4,50,000 আর 4,50,000। ঠিক আছে,
তাহলে এটা হচ্ছে করমুক্ত আয়ের সীমা। এটা কিন্তু পরীক্ষা অনেক সময় আসতে পারে। সাধারণ মহিলা প্রতিবন্ধী যুদ্ধাহত মুক্তিযুদ্ধ। এখন একটু দেখেন করমুক্ত আয় সীমা, করমুক্ত হচ্ছে আয় সীমা এইটা। এবার ব্যক্তিগত ন্যূনতম কর, ব্যক্তিগত হ্যালো ওকে এবার ব্যক্তিগত ন্যূনতম কর আর কি সহজে একটু দেখেন, 3টা সিটি কর্পোরেশন, আর ঢাকা উত্তর, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ আর হচ্ছে চিটাগাং। এটা হচ্ছে যারা ন্যূনতম 5,000 আর কি টাকা দেবেন, মানে ন্যূনতম মানে ট্যাক্স দেওয়া লাগবে। এর পরবর্তীতে হচ্ছে অন্যান্য সিটি কর্পোরেশন হচ্ছে গিয়া 4,000 টাকা, আর হচ্ছে অন্যান্য সিটি কর্পোরেশন আর অন্যান্য জায়গায় বাদ বাকি যেগুলো আছে এটা হচ্ছে 3,000 টাকা। তাহলে একটু সহজে সাধারণ 3 লাখ টাকা, মহিলা 3,50,000, 4,50,000, 4,75,000। দেন হচ্ছে গিয়া ঢাকা উত্তর, সরি উত্তম লিখছি, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন হচ্ছে গিয়া এটা 5,000, অন্যান্য সিটি কর্পোরেশন হচ্ছে 4,000, আর আর অন্যান্য হচ্ছে 3,000। একটু মুছে ফেলি ভাই, মেলা দূর যাওয়া লাগবে। এটা কিন্তু সহজ, এটা সবাই পারবেন। এবার একটু সহজে একটু দেখাই যে বাজেটে বাংলাদেশের আকার কত, 64তম আর কি বাজেট আমাদের সারা পৃথিবীর তুলনায়। 1 হচ্ছে গিয়া ইউএসএ, 2 চীন, 3 হচ্ছে গিয়া 3 জার্মানি, 4 জাপান, এর পরবর্তীতে 9 ভারত, আর বাংলাদেশ হচ্ছে গিয়া 64তম, আর 54তম হচ্ছে গিয়ে পাকিস্তান। এই কটা জানলেই হবে। আমেরিকা, চীন, জার্মান, জাপানি, আর 54তম পাকিস্তান, 64তম হচ্ছে গিয়া আমাদের বাংলাদেশ, মানে বাজেটের দিক দিয়ে। এবার একটু সহজ কথা বলি ভাই, আপনি মোবাইলে যদি 100 টাকা ভরেন, আপনার 25 টাকার বেশি আর কি কেটে নিবে। এটা হচ্ছে 15% ভ্যাট, 15% সম্পূরক শুল্ক, আর 1% হচ্ছে গিয়া সারচার্জ। আগে ছিল এই সম্পূরক শুল্ক 10% ছিল, যার কারণে 100 টাকা বললি ভাই 25 টাকা, 25 টাকা কিন্তু আপনার কিন্তু বেশি কেটে নেবে যাবে, ইন্টারনেটও বেশি খরচ হবে। এটা হলো গিয়া মোবাইল খরচের বৃদ্ধি, একটু জেনে রাখলেন। এবার আমি আসি ব্যাংকে, যদি আপনি টাকা রাখেন, ব্যাংকে টাকা রাখলে ভাই 10 লাখ থেকে 1 কোটি টাকা যদি রাখেন, আপনার টাকা দেওয়া লাগবে হচ্ছে গিয়া 3,000। আগে 2500 টাকা দেওয়া লাগতো। এর পরবর্তীতে 1 কোটি থেকে 5 কোটি টাকা, এটা ব্যাংকে স্থিতি। ব্যাংকে যদি টাকা রাখেন, এর পরবর্তীতে দেওয়া লাগবে হচ্ছে কত, 15,000 টাকা, 15,000 টাকা, ঠিক আছে, 15,000 টাকা। এবার 5 কোটি থেকে প্লাস, 5 কোটির ঊর্ধ্বে যদি তাহলে 40,000 টাকা দেওয়া লাগবে। আগে দেওয়া লাগতো এটা 12,000 টাকা, এটা দেওয়া লাগতো 25,000, এটা লাগতো 2500 টাকা, ঠিক আছে। তাহলে দেখেন যার যত টাকা হবে তত আর কি বেশি চলে যাবে হলো ব্যাংকে। এবার হচ্ছিল গিয়ে ভাই কালো টাকা বিনিয়োগে অবারিত সুযোগ, কালো টাকা বিনিয়োগে অবারিত শুরু করছিল ভাই 10% কর যদি আপনি দেন, আপনার কালো টাকা মানে কি, আপনার ট্যাক্স ব্যতীত যে টাকা তার নামে হচ্ছে কালো টাকা, অর্থাৎ অবৈধ টাকা এটাকে বলা যায়। অবৈধ মানে কি, যেটা আমি ট্যাক্স ফাইল আর কি করবো না, ট্যাক্স বোনা যে টাকা, সেটাই হচ্ছে ট্যাক্স। এই যে দেখেন ব্যাংকে আমরা টাকা রাখবো, বিভিন্ন জায়গায় টাকা রাখবো, এখন এই টাকা যদি আমি ট্যাক্স দিই তাহলে বৈধ টাকা। কিন্তু দুঃখের বিষয় ভাই, সেই মুক্তিযুদ্ধের স্বাধীন আমল থেকে 16 বার এই কালো টাকা সাদা করা দিয়েছে, কিন্তু 16,000 কোটি টাকার বেশি ওঠে নাই, ঠিক আছে। তারপরে আর কি সরকার দেয় যে বিভিন্ন ফ্ল্যাট, তারপরে ফ্ল্যাট বিল্ডিং, তার পরবর্তীতে হচ্ছে গিয়া বিভিন্ন জমি জমা যদি রাখেন, তার পরবর্তীতে সঞ্চয়পত্র এগুলোতে রাখলে পরে আপনার আর কি এই মানে কালো টাকা আর কি সাদা, এই জন্য আজকে কালো গেঞ্জি সাদা গেঞ্জি গায়ে দিয়ে আইছি। এবার আসি সামাজিক নিরাপত্তা, একটু সামাজিক নিরাপত্তা আর কৃষিতে ভর্তুকি দেওয়া হবে এবার 9500 কোটি টাকা, 9,500 কোটি টাকা কৃষিতে ভর্তুকি দেওয়া হবে। যে কৃষকরা যে ধান টানে অসুবিধা, অনেক সময় আমফানে গেছে, এই যে ধানের দাম একটু বেড়ে গেছে, সরকার বেশি দামে কিনছে। এর পরবর্তীতে সামাজিক নিরাপত্তায় দেওয়া হবে 95,574 কোটি টাকা, এটা মানে ভর্তুকি মানে বরাদ্দ রাখা হয়েছে 95,574 কোটি। এবার একটু শোনেন, এটা সরকারের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আপনাদের সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে, এটাই করছে। আগে যা ছিল এখন ফির আবার আর কি বয়স্ক, 1, 2 হচ্ছে বিধবা বা স্বামী পরিত্যক্তা, বিধবা বা স্বামী পরিত্যক্তা, এর পরবর্তী হচ্ছে নতুন প্রতিবন্ধী,
এই জিনিসগুলোকে আর কি বেশি বরাদ্দ মানে আরো ইনক্লুড করা হবে। এটা হচ্ছে 5 লাখ, 5 লাখ বয়স্কদের নতুন করে ভাতা দেবে। স্বামী পরিত্যক্তাদের 3.5 লাখ কি করা লাগবে, 2,55,000 আর কি 55,000 লোক নতুন প্রতিবন্ধী ফিরে আবার মোট হচ্ছে 11 লাখ প্লাস এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে ইনক্লুড করা হচ্ছে। অর্থাৎ আমাদের এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বয়স্ক ফিরে আবার 5 লাখ ইনক্লুড করা হবে, বিধবা স্বামী 3.5 লাখ এবং নতুন প্রতিবন্ধী 2,50,000। ব্যাপারটা বুঝতে পারছেন? এই হলো সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে আর কি তথ্য অনেকগুলো আছে ভাই, একটু একটু করে রাখেন। এবারে স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা তহবিল গঠন, একটা তহবিল এবার গঠন করা হয়েছে, স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা তহবিল। গবেষণা তহবিল এটা হলো কি ভাই, আপনাদের সহজ কথা বলি, এতে 100 কোটি টাকা আর কি বরাদ্দ রাখা হয়েছে, যে এই করোনা বিভিন্ন রকমের সংক্রমিত রোগ যাতে ভবিষ্যতে না আসে এর জন্য গবেষণা করার জন্য তাড়াতাড়ি ভ্যাকসিন আবিষ্কার করতে পারি, এই বিষয়গুলো মাথায় রেখেই স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা তহবিল একটা গঠন করা হয়েছে। এবার অর্থ পাচার, আমরা মনে করি যে বাংলাদেশ থেকে অর্থ পাচার করা হয়, অনেক টাকা আর কি পাচার করা হয়েছে, ঠিক আছে, তার জন্য মামলা টামলাও চলতেছে। এই এবারে মাননীয় অর্থমন্ত্রী বলছে অর্থ পাচার প্রমাণ হলে পরে 50% কর দিতে হবে, কিন্তু আর কঠিন কোনো বিষয় আর কি এ বিষয়ে বলা নাই। এর পরবর্তীতে অর্থ পাচার প্রমাণিত হলো 50% কর। এবার হচ্ছিল গিয়া এই আমাদের প্রথম বাজেট ছিল 786 কোটি টাকা, এবার হচ্ছিল 568 কোটি টাকা, 5,68,000 কোটি টাকা, অর্থাৎ এনে 2723 গুণ বাজেট বেড়েছে প্রথম বাজেট থেকে, এটা 723 গুণ, এটা একটা মেগা বাজেট, এটা একটা মেগা বাজেট। এবার আসি ভাই করোনায় বাজেট, করোনা বাজেট, করোনা বাজেট একটু সহজ শোনেন। 2020-21 সালে 2020-21 সালে এখানে 10,000 কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া হয়েছে, করোনায় 10,000 কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া আপনারা এই যে হ্যান্ড গ্লাভস, মাস্ক এইগুলো বিদেশ থেকে শুল্ক মুক্ত আনতে পারবেন। এরপরে ওষুধ জাতীয় কাঁচামাল আর কি ট্যাক্স সেখানে কমানো হয়েছে, মানে একদম উৎপাদন কাঁচামালকে আমদানিতে কর হ্রাস দেওয়া হয়েছে। এর পরবর্তীতে করোনায় যারা আক্রান্ত হবে এদের জন্য 850 কোটি টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু ওই যে ভুয়া দেখেন, ওই যে ডাক্তার সাবরিনা ভুয়া রিপোর্ট দিয়া যে টাকা পাওয়া যায়, অনেকে আর কি চাকরিজীবী যারা দেখা যাচ্ছে, এটা আসলে খুবই খারাপ অবস্থা, যে আমি করোনা আক্রান্ত হলাম এখন টাকাটুকু দেওয়া বন্ধ হয়ে গেছে। সে যাই হোক, বিশ্ব ব্যাংকের অর্থায়নে একটি প্রকল্প আর হচ্ছিল এডিবির অর্থায়নে আরেকটি প্রকল্প, এই যে এত টাকা, এত কোটি টাকার এই করোনার জন্য এত কোটি টাকা, এটা হলো ওয়ার্ল্ড ব্যাংক আর হচ্ছিল গিয়া এডিবি, এডিবি এইটারই সে আর কি চলতেছে, বুঝতে পারছেন? এই করোনার জন্য স্বাস্থ্য খাতে অর্থায়নে প্রকল্প চলতেছে। এই আরো 19-20 সালে এই করোনার জন্য অনেক কিছু দেওয়া হয়েছে। এখন সহজ একটু বলি যে সাধারণ মানুষের জন্য আমার এই বিষয়গুলো একটু আলোচনা, মনে করেন কি যে কোন জিনিসের দাম বাড়বে, একটু সহজে একটু জানবেন যে দাম বাড়বে, দাম বাড়বে কোন কোন জিনিসের। আমি একটু সহজে একটু করে বলি ভাই, আমি আজকে এই রুমে বসে কি খাইছি, তামাক খাইছি, তামাকের পরে খাইছি সিগারেট, সিগারেট খাইছি, সিগারেট খাইয়া এক গ্লাস দুধ খাইছি, দুধ খাইয়া মোবাইলে ইন্টারনেট ভর্তি, ইন্টারনেট ভর্তি গেছি কৃষি বাইসাইকেলে, তারপরে গেছি মোটর সাইকেলে, তারপরে গেছি গাড়িতে, এইগুলোতে যাইয়া ইন্টারনেট ভরিয়া একটা শ্যাম্পু কিনে আনছি, তার পরবর্তীতে একটা চকলেট কিনে আনছি, গরমের সময় একটা জুস খাইছি, ঠিক আছে, জুস খাইয়া হঠাৎ করে গাড়ি নিয়ে পড়িয়ে গেছি একটা রঙের মধ্যে, যেখানে আর কি বার্নিশ করতেছিল ভাই, বার্নিশ করতেছিল, ওই লোকজন আমার করে কি শালা অ্যালকোহল খাইয়াইছে। তাহলে তামাক, সিগারেট, দুধ, মোবাইল, ইন্টারনেট, বাইসাইকেল, মোটরসাইকেল, শ্যাম্পু, চকলেট, জুস, রং, বার্নিশ, অ্যালকোহল এই জাতীয় জিনিসের দাম একটু বাড়বে আর কি, একটু মাথায় রাখেন। এর পরবর্তীতে আপনাদের দাম কমবে যে জিনিসগুলোতে, এরকম গিয়া যেমন সোনার দাম কমিয়ে গেছে ভাই, সোনার দাম কমে গেছে, এই সোনারে এখন কি করবেন, বেশি দাম মানে সোনা বেশি বেশি কিনিয়া প্রতিদিন তেল দেবেন, তাহলে সোনা একটু বাড়বে, বুঝতে পারছেন? তাহলে তেল দেওয়ার পরে এইটা রাখবেন চিনি দিয়ে ভিজাইয়া, চিনি দিয়ে আঠা হয়ে যাবে, দেখবেন চিনি যাবে সোনা ইয়া। এটা যদি আপনি বা ফ্রিজের মধ্যে, ফ্রিজ চলে হচ্ছিল গ্যাস দ্বারা, গ্যাস সিলিন্ডার, এই সিলিন্ডার গ্যাস চলে, বুঝতে পারছেন? এর পরবর্তীতে এই যখন এই সোনা এই চিনি তেল ফ্রিজের মধ্যে রাখবেন, অবশ্যই হ্যান্ড গ্লাভস লাগাই নেবেন, এরপরে ও দরকার ওষুধ খাইয়ে নেবেন,
ওষুধ খালি ওই ওই ফ্রিজের মধ্যে রাখা যাবে। এর পরবর্তীতে কৃষি যন্ত্রপাতি, এরপরে মৎস্য শিল্প, এর পরবর্তীতে ন্যাপকিন, তারপরে ডায়াপারা, এইগুলোতে আরেকটা দেই যে পোল্ট্রি খামারের যে খাবার টাবার, এইগুলোতে আর কি দাম কমবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে এই জিনিসগুলোতে আপনাদের দাম কমিবে। আমাদের কিন্তু ভাই ক্লাস 1.5 ঘন্টার কথা, আমরা চলে এসেছি, আমরা আর বেশি দূর নেই, আমরা এখন ক্লাস শেষ করব। তার আগে যারা এই শোনার জন্য একটু ডিস্টার্ব ফিল করছে, সহজে একটা কথা বলি আমি সবার জন্য আরেকবার একটা গ্লান্স, এটা হচ্ছে আমাদের ক্লাসের সারাংশ। আজকের ক্লাস হচ্ছে বাজেট, BUDGET, বাজেট। এটা হচ্ছে বোগেট থেকে এসেছে, ফরাসি শব্দ বোগেট থেকে এসেছে, ব্যাগ বা থলে। এটা হচ্ছিল আগের কালে এই ব্যাগ বা থলের মধ্যেই নিয়ে আসতো, এই কারণে এটাকে বাজেট বলা হয়, একদম সহজ এটা। এবার সংজ্ঞা হচ্ছে নির্দিষ্ট অর্থ বছরে সরকারের সামগ্রিক আয় ব্যয় হিসাব করে সার্বিক পরিকল্পনা গ্রহণকে বাজেট বলে। 87 নং অনুচ্ছেদে আছে। আয়ের পরবর্তীতে 81টি অর্থ বিল আছে, জাতীয় সংসদের বার্ষিক আর্থিক বিবৃতি নামে উত্থাপিত হয়, অর্থ বিল আকারে পাস হয়। এবার হচ্ছিল গিয়া বাজেট এবং গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্রের প্রবর্তক হচ্ছে ইংল্যান্ড। এর পরবর্তীতে প্রকার হচ্ছিল গিয়া প্রকৃতির উপর ভিত্তি করে 2 প্রকার, এক হচ্ছিল গিয়া বাজেট, 2 হচ্ছিল গিয়া রাজস্ব বাজেট, যে বাজেটে সরকারের আয় ব্যয় দেখানো হয়। এরপরে হচ্ছে মূলধনী বা উন্নয়ন বাজেট, যে বাজেটে উন্নয়ন আয় ব্যয় দেখানো হয় তাকে মূলধনী বাজেট বলে। এরপরে ব্যয়ের সম্ভ্যের উপর ভিত্তি করে বাজেট 3 প্রকার, উদ্বৃত্ত বাজেট, রাজস্ব আয় বেশি হবে রাজস্ব ব্যয় থেকে। এর পরবর্তীতে ঘাটতি বাজেট, রাজস্ব আয় রাজস্ব ব্যয় থেকে কম হবে। এরপরে সুষম বাজেট, রাজস্ব আয় ব্যয় সমান হবে। এরপরে সম্পূরক বাজেট হচ্ছিল মূল বাজেটের অতিরিক্ত বরাদ্দ সম্বলিত বাজেট, যেটা অনুমোদনের জন্য সংসদে উত্থাপিত করা হয়। সংশোধিত বাজেট বিভিন্ন আয় ব্যয়ের বিভিন্ন খাতের আয় ব্যয়ের হিসাব সমন্বয় করে যে বাজেটটি করা হয় প্রাক্কলিত বাজেট। মূল বাজেটের অনুরূপ ভবিষ্যৎ বাজেটের যে বাজেট প্রাক্কলন করা হয় তাকে হচ্ছিল প্রাক্কলিত বাজেট। এবার হচ্ছিল গিয়া পদ্ধতি, বাংলাদেশের বাজেট ও অর্থ বিভাগ বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কথা হয়, মন্ত্রণালয় বিভিন্ন অনুবিভাগ তারপরে এই উইং এর সাথে কথা বলে তাদের চাহিদা তারপরে অর্থ বিভাগকে দেয়, অর্থ বিভাগ আবার বিভিন্ন নির্ধারণ করে তাদের ব্যয়ের খাত মন্ত্রণালয়কে জানিয়ে দেয়, তাদেরকে জানায়। এরপরে ছাড়া এনবিআর তারা রাজস্ব আদায় করে। এরপরে অর্থনৈতিক সম্পদ বিভাগ বৈদেশিক কর্তৃক অনুদান পাওয়া যাবে। এরপর বাংলাদেশ ব্যাংক মুদ্রা এবং বিভিন্ন মুদ্রাস্ফীতি এগুলো কৌশল নির্ধারণ করে সব মিলে আর কি বাজেটটা প্রণয়ন করা হয়। জাতীয় সংসদে পাশ হওয়ার আগে 10টার সময় মিটিং বসে, মাননীয় অর্থমন্ত্রী সভাপতি থাকেন। এর পরবর্তীতে তিনি আর কি এই বাজেটটা অনুমোদন করা হয়, মন্ত্রী পরিষদে অনুমোদন হওয়ার পরেই এটা সংসদে পাস হয়, তারপর রাষ্ট্রপতির অনুমোদন হয়। এর পরবর্তীতে হচ্ছিল বাজেটের উৎপত্তি, এটা বোগেট থেকে এসেছে বা বুজেট থেকে এসেছে, যেটাই বলেন। 1720 সালের প্রথম বাজেট উত্থাপন করেন রবার্ট ওয়ালপল, ব্রিটিশ প্রধানমন্ত্রী। 1721 থেকে 1742 পর্যন্ত তিনি 20 বছর প্রধানমন্ত্রী ছিলেন রাজা প্রথম জর্জের শাসনামলে। এর পরবর্তীতে 1733 সাল থেকে প্রথম বাজেটের প্রচলন শুরু হয়। 1760 সালে আনুষ্ঠানিকভাবে বাজেটটা আর কি প্রতিষ্ঠা পায়। এর পরবর্তীতে ভারতীয় উপমহাদেশের লর্ড ক্যানিং এর শাসনামলে বাজেট উত্থাপন করা হয়। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন জেমস উইলসন। তাকে বলা হয় যে বাজেট তিনি ঘোষণা করার পরে তার ডায়রিয়া হয় এবং এই ডায়রিয়াতে তিনি মারা যায় ভারতবর্ষে বসে। তিনি কলকাতায় বসে বাজেটটা ঘোষণা করেন। এর পরবর্তীতে পাকিস্তান আমলে আমিদুল হক 4849 সেই শাসন আমলে বাজেট ঘোষণা করেন 41.5 কোটি টাকা। জগন্নাথ হলের যে বিল্ডিং ভেঙে গেছে সেখানে প্রাদেশিক পরিষদে। এর পরবর্তীতে পাকিস্তান আমলে তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধু সরকারের দ্বিতীয় আর কি মেয়াদে অর্থমন্ত্রী থাকাকালীন অবস্থায় 72-73-এ তিনি প্রথম বাজেট ঘোষণা করেছিলেন, উন্নয়ন পুনর্গঠন পুনর্বাসনের বাজেট। সেই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশিবার বাজেট ঘোষণা করেন আবুল মাল আব্দুল মুহিত এবং সাইফুর রহমান। টানা 10 বার বাজেট ঘোষণা করেন হচ্ছে আবুল মাল আব্দুল মুহিত। এবারে আহমদ মুস্তফা কামাল তিনি এই যে 2টি বাজেট ঘোষণা করলেন এবং সমৃদ্ধির অগ্রযাত্রা এরকম আর কি সেই পরিকল্পনা মন্ত্রণালয়ে থাকা অবস্থায় তিনি স্লোগান তৈরি করলেন এবং এবারে স্লোগান দেওয়া হয়েছে অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা জীবন ও জীবিকার বাজেট, এটা বলা হয়েছে। এর পরবর্তীতে সবচেয়ে বাজেটের যে বিষয় আলোচনা গুলো সাধারণ জনগণ একটু জানার দরকার যে আমাদের সাধারণ করদাতাদের কর দিতে এরপরে মূল বাজেটে চলে আসি।
বাংলাদেশের 20-21 সালের বাজেট 568, এরপরে পরবর্তীতে মূল বাজেট আর রাজস্ব 378 কোটি টাকা, এরপরে বৈদেশিক নিয়োগ 413 কোটি টাকা, 4013 কোটি টাকা, 382 13 কোটি টাকা হচ্ছে সামগ্রিক আয়, এরপর সামগ্রিক ঘাটতি 185,987, এরপরে হচ্ছে সামগ্রিক ঘাটতি অনুদান ছাড়া হচ্ছে 190,000 কোটি টাকা, পরিচালন ব্যয় 348 180, আর উন্নয়ন ব্যয় 21543 কোটি টাকা, 477 অন্যান্য ক্ষেত্রে এই এখানে হচ্ছে মোট জিডিপি 31,71,800, আর মোট এডিপি 25 145, এরপর সর্বোচ্চ বরাদ্দকৃত এডিপি তে সর্বোচ্চ বরাদ্দকৃত থাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 15,691, পদ্মা সেতু 500, আর মেট্রো রেল 4,370। এর পরবর্তীতে অর্থ সংস্থানে 85,987, সেখানে হচ্ছে 76 বিদেশ থেকে আনবো ঋণ, আর 1,09,930 কোটি টাকা হচ্ছে গিয়া তারপরে অভ্যন্তরীণ ঋণ। এরপরে অনুমিত বিষয় 8.2 জিডিপির প্রবৃদ্ধির রেট। এর পরবর্তীতে আমাদের 5.4 হচ্ছে মূল্যস্ফীতি। এর পরবর্তীতে আমরা সবাই জানি যে এই 21টা হচ্ছে আওয়ামী লীগের সরকার দিয়েছে, একটা খন্দকার মোস্তাক বিএনপি দিয়েছে 16টা, জাতীয় পার্টি 9টা, তত্ত্বাবধায়ক সময় দিয়েছে 3টা, এই ওয়াহিদুদ্দিন আহমেদ 96-97, এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন বাজেট, মোট বাজেট 50টা অন্তর্বর্তীকালীন সহ। এর পরবর্তীতে জনপ্রশাসনের সবচেয়ে বেশি বরাদ্দ 1,13,160 কোটি টাকা। এর পরবর্তীতে শিক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে 85,762 কোটি টাকা। এরপরে কৃষি ক্ষেত্রে 29,981 কোটি টাকা। এরপরে স্বাস্থ্য খাতে 29,243 কোটি টাকা। দেন হচ্ছে সাধারণ করদাতা যারা দেবেন 3 লাখ টাকা। এরপরে বয়স্ক প্লাস 65, মহিলা প্লাস 65 ঊর্ধ্ব 3.5 লাখ টাকা, প্রতিবন্ধী 4 লাখ টাকা, আর 4,75,000 হচ্ছে গিয়া গেজেটেড যুদ্ধ তো মুক্তিযুদ্ধ। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন দেবেন 5,000, অন্যান্য সিটি কর্পোরেশন দেবেন 4,000, আর হচ্ছে অন্যান্য ক্ষেত্রে দেবেন আপনি হচ্ছে গিয়া 3,000 কোটি টাকা, 3,000 কোটি টাকা, 3,000 টাকা, 3,000 কোটি কই। এর পরবর্তীতে ভাই আপনারা যে আমাদের 100 টাকা সাধারণ মানুষ দেয়, যে অনেকে বলে যে সাধারণ জনগণের ইসে আমরা সরকারি কর্মকর্তা যাই, এখানে বেতন ভাতা পাই 18.7 কোটি টাকা, 7 টাকা কোটি এসে সুদ পরিশোধে আছে 18.1 কোটি 1 টাকা। এরপরে পেনশনে এসে 7.8, অর্থাৎ সরকারি চাকরিজীবী যারা 18 টাকা এবং 7 টাকা এই পেনশন পায়, এটাই হচ্ছিল মানে তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকা। 64তম আমাদের বাজেট। যুক্তরাষ্ট্র হচ্ছিল ফার্স্ট, চীন হচ্ছিল গিয়া সেকেন্ড, ভারত হচ্ছে নবম, এরপরে বাংলাদেশের আগে 63তম হচ্ছে লুক্সেমবার্গ। আর এরপরে মোবাইল খরচ ভাই আপনি যদি 100 টাকা ভরেন 25 টাকার বেশি যাবে 15%, 10% সাম্প্রতিক শুল্কের জায়গায় 5% দিচ্ছে। আমাদের সবার সাধারণ জনগণের দাবি যে 100 টাকায় 25 টাকা বেশি নেবে কোনো সমস্যা নাই, কিন্তু ইন্টারনেটের মেয়াদ, মোবাইলের ঢোকানোর মেয়াদ এটার জন্য আজীবন থাকে, এটাই আমাদের বেশি বিষয়। এবার ব্যাংকে যদি আপনি টাকা রাখেন, এবারে 10 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত দেওয়া লাগবে আপনার 3,000 টাকায়, 1 কোটি থেকে 5 কোটি টাকা পর্যন্ত দেওয়া লাগবে 15,000 কোটি টাকা, 15,000 টাকা কোটি এখানে নাই ভাই, খালি কোটি আসতেছে। সে যাই হোক 5 কোটি থেকে বেশি 40। এরপরে কালো টাকা সাদা করার 10% ট্যাক্স দিলে পরে আপনার কালো টাকা সাদা হয়ে যাবে, কেউ কোনো কর্তৃপক্ষ দুদক আপনার কিছু জিজ্ঞেস করবে না। এর পরবর্তীতে কৃষিতে ভর্তুকি 9500 কোটি টাকা। এরপরে সামাজিক নিরাপত্তা হলো 95,574 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা যুক্ত 11 লাখ নতুন করে মানুষ, সেখানে 5 লাখ হচ্ছে বয়স্ক, এরপরে 3.5 লাখ বিধবা ও স্বামী পরিত্যক্তা, নতুন প্রতিবন্ধী 2,55,000। এবার অর্থ প্রস্তাব প্রমাণিত হলে 50% আর কি কর। স্বাস্থ্য বিজ্ঞানে 100 কোটি টাকা। এর পরবর্তীতে ভাই দাম বাড়বে, এটা তো আপনাদের গল্পের মাধ্যমে বলছি। আর থোক বরাদ্দ 10,000 কোটি টাকা করোনায়, আর 723 গুণ আর কি বেশি বরাদ্দ। দাম কমবে, চিনি, তৈল, সোনা, অটোমোবাইল, সোনা কিনে রাখতে পারেন, ফ্রিজ, এসি, এলপিজি গ্যাস সিলিন্ডার যেগুলো আমি দাম জানি যে কমছে, আইসিইউ, মাস্ক, হ্যান্ড গ্লাভস, কৃষি যন্ত্রপাতি, ন্যাপকিন, ড্রাইভার, সিমেন্টের দাম কমবে, পোল্ট্রি, ডেয়ারি, এগুলো আর কি সাধারণ জনগণ একটু জেনে রাখবেন। দাম বাড়ানির কথা জানলাম না, কারণ কি অনেক দোকানদার যদি এই ক্লাস শোনে তাহলে তারা কিন্তু মোটামুটি জানিয়ে যাবে কোন জিনিসের দাম বাড়িয়ে গেছে, এই জন্য আমরা চুপ করে থাকলাম। সে যাই হোক হলো ভাই, আমি একদিনকে আমার ভিডিওর মাধ্যমে এই 50টা বাজেটের সংখ্যাগুলো একদিন বলে দেবো, এখন আজকে বলবো না। সহজ কথায় একটু বলি, আপনাদের এই ক্লাসটা আজকেই প্রথম নিলাম, এই কারণে 2-1টা তথ্য আর কি বেশি একটু দেখা লাগছে, কারণ কি একদম প্রথম তো, এরপরে ক্লাসে এগুলো কোনো দেখাই লাগবে না। সে যাই হোক ভাই, মানুষ হিসেবে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তবে আমার ক্লাসগুলো অথেন্টিক। আমাকে অনেকে উইকিপিডিয়া বলে, আমি সব উইকিপিডিয়া থেকে তথ্য নেই, আর বাংলাদেশের যত বই আছে আমার কাছে আছে,
10 লক্ষ টাকার বই আছে আমার কাছে কথা হচ্ছে কি আপনাদের ব্রেনের চর্চা করেন। আমার প্রত্যেকটি ক্লাস থাকবে ইনফরমেটিভ এবং ক্লিয়ার কনসেপ্ট, যেগুলো পারবো। তবে ইতিহাসের ক্লাস আমি 41তম থেকে নেবো না, 42তম থেকে আমি একটু অ্যাড দিয়ে রাখি। বিশেষ বাংলার ইতিহাস, বাংলাদেশের সেরা ইতিহাস হবে, কারণ সব লোক কাঠপিস উপসম্পাদকীয় বই লেখে, আর আমি মাদার বইগুলো লেখে মানুষের জন্য একদম সহজ আর কি করা যায় সেইগুলো। আর বাদল সৈয়দ স্যার এই প্রতিষ্ঠান সারা জীবন চালিয়ে রাখবে, আর ততদিন বুঝতে পারবেন যে বাংলাদেশ আন্তর্জাতিক এবং ভূগোল মিলে প্রায় 150 ক্লাস পর্যন্ত নিতে পারবো, এবং ইনস্ট্যান্ট আজকে পেপারে যা আসে তাই নিয়ে আমি কালকে ক্লাস নিতে পারি। এটাই অন্তত আপনাদের জন্য আর কি, একটা মানুষ চাইলে পারে তার স্বপ্নের চেয়েতেও বড় হয়। সবচেয়ে আরেকটা বাজেট সম্পর্কে একটা কথা বলি ভাই, যে জেফ বেজোস হচ্ছে সবচেয়ে বড় বেশি ধনী, প্রায় 2 ট্রিলিয়নের মালিক হয়ে গেছে, প্রায় কাছাকাছি। বিল গেটস তার জীবনে ধরতে পারবে না। আমাদের যে বাজেট এই 19-20 সালে দুটিয়া বাজেটের সমান তার সম্পদ ছিল জেফ বেজোসের বাজেট। আর আমেরিকার যে 5 জন লোক পুরো পৃথিবীর 85-88% আর্থিক আর কি নিয়ন্ত্রণ করে, ব্যাপারটা বুঝতে পারছেন? সুতরাং আপনারা এই বাজেট নিয়ে আরো অনেক অর্থনৈতিক টার্ম রয়েছে, সেই টার্ম গুলো অন্যদিন বুঝাবো। আর যেমন এর আগের ক্লাসে ইতিহাসের স্টুডেন্ট হিসেবে ভূগোল বুঝেছি, এই জন্য অনেকে একটু লেকিং থাকতে পারে, ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে আজকে অর্থনীতির টিচার না হয়ে শিক্ষা ইতিহাসের বিদ হইয়া আর কি অর্থনৈতিক ক্লাস নিচ্ছে, এ বিষয়ে লেকিং থাকতে পারে। তবে ইতিহাসের ক্ষেত্রে রয়েছে অগাধ জ্ঞান, সেটা আপনাদের সামনে পরবর্তীতে 42তম প্রচার করবো। আর ভাইবার ক্লাস, পিলি রিটার্ন, তিনটার ক্ষেত্রে বাজেট খুবই দরকার। এর পরবর্তীতে যত বাজেট আছে এই ক্লাসগুলো দেখবেন, আর সংখ্যাটা চেঞ্জ করে একটু টেকনিক খাটালে পারে কিন্তু আপনাদের বাজেটটা কমপ্লিট হয়ে যাবেন। সুতরাং আজকে মোটামুটি এখানেই ক্লাস শেষ করব। সবাই ভালো থাকবেন। বাদল সৈয়দ স্যারের পরিবারের প্রতি দোয়া করবেন। সিইও আমাদের ওবায়দুল্লাহ স্যার এবং স্টুডেন্টের সামনে বলে আমাদের ম্যাডাম সিইও এম ওবায়দুল্লাহ স্যারের ম্যাম, তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সহকারী অধ্যাপক লোক প্রশাসন বিভাগে পদোন্নতি পেয়েছে। আমরা এই লাইভ ক্লাসের মাধ্যমে ম্যামকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বাদল সৈয়দ স্যারের প্রতি আমার স্যালুট, এবং পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে। আপনারা এই মার্চ ফরওয়ার্ডের সাথে থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এই করোনার সময় মাস্ক ব্যবহার করবেন, যেটা সবার নির্দেশনা। সবাই সুস্থ থাকবেন। এবং আমি এই বাজেট সংক্রান্ত যাবতীয় যত কাল্পনিক কথাবার্তা বললাম, এইগুলো জাস্ট ইন্টারেস্ট, পড়াশোনার মুখস্থ করার জন্যই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। স্যার লাইন কেটে দেন।